কলকাতার বিখ্যাত এক ক্যাফের সামনে একদম সাদামাটা পোশাকে দাঁড়িয়ে আছে সোম। তাকে দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে সে এক বিশাল বড় টেক্সটাইল কোম্পানির মালিক। সোম কখনোই তার ব্যক্তিগত জীবন আর কর্মজীবনকে একসাথে মেলায় না। যতটুকু সময় সোম অফিসে থাকে ততক্ষণ সে কাঠখোটা, রাগী আর গম্ভীর থাকে। অফিসের সকল স্টাফ তাকে জমের মতো ভয় পায়। সোম দেখতে এত হ্যান্ডসাম, এত গুড লুকিং যে অফিসের সকল মেয়ে তীর্থের কাকের মতো ওর দিকে তাকিয়ে থাকে, কিন্তু সোম ওদের দেখেও দেখে না। আর যতটুকু সময় বাড়িতে থাকে মা, বাবা আর ছোট বোনের সাথে সময় কাটায়। নিয়ম করে ওদের নিয়ে ঘুরতে বের হয়, সিনেমা দেখে বাবা মাকে নিয়ে মন্দিরে যায়, আবার বাবা মায়ের সকল আবদার সে পূরণ করে। আজও তাদের আবদার পূরণ করতে ক্যাফেতে এসেছে। সোমের বাবা এই ক্যাফের কাটলেট খুব পছন্দ করে। সোম তার খাবারের পার্সেল নিয়ে যেই গাড়ির দরজাটা খুলল, তখনই একটা মেয়ে এসে গাড়ির সামনের দরজার সাথে জোরে ধাক্কা খায়। সোম একটু ঘাবড়ে গিয়ে মেয়েটিকে বলে, আই এম সরি, আমি আপনাকে দেখতে পাইনি। আপনার কি খুব জোরে লেগেছে? চলুন আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাই। সোমের এমন ঘাবড়ে যাওয়া দেখে মেয়েটি মুচকি হেসে সোমকে বলে, আরে মশাই, আপনি একটু শান্ত হন, আমার তেমন লাগেনি, ব্যাস হাতে একটু চোট লেগেছে আর কি, এটা ঠিক হয়ে যাবে। সোম অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়াঙ্কার দিকে। প্রিয়াঙ্কার রূপ যেন ঝলসে দিচ্ছে সোমের চোখ। হাসির মায়ায় পড়ে গেছে সোম। যেমন রূপে তেমনই কথাবার্তায় একদম সোমের মন চুরি করে নিয়েছে। সাধারণত রূপবতী মেয়েরা একটু অহংকারী হয়ে থাকে, কিন্তু প্রিয়াঙ্কার মাঝে এমন কোনো কিছুই দেখতে পাচ্ছে না সোম। সোমের এমন তাকিয়ে থাকা দেখে প্রিয়াঙ্কা সোমের চোখের সামনে তুড়ি বাজিয়ে বলে, এই যে মশাই, কি দেখছেন অমন করে? আমি মানুষ, কোনো এলিয়েন নই। সোম তার ধ্যান ভেঙে একটু কাশি দিয়ে বলে, না না, তেমন কিছু দেখছি না। আপনার কপালে কোনো চোট লেগেছে কিনা দেখছিলাম। যাকগে, ছাড়ুন সেসব কথা। কোথায় যাচ্ছিলেন আপনি এত জলদি জলদি করে? আসলে আগামীকাল আমার একটা জব ইন্টারভিউ আছে, কিছু কাগজপত্র ফটোপ্রিন্ট করানো ছিল, সেগুলো করিয়ে এখন বাড়ি ফিরছি। যদি আপনি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। সোমের এমন কথায় প্রিয়াঙ্কার মুখটা চুপসে যায়। একটু ভয়ে ঠোঁটে মিষ্টি হাসি ফুটিয়ে আমতা আমতা করে বলে, জি বলুন। প্রিয়াঙ্কার এমন ভয় পাওয়া দেখে সোম হেসে দেয় আর বলে, আরে এমন ভয় পাবেন না, আমারও বোন আছে। যদি আপনি চান তাহলে আমি আপনাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসতে পারি। এটা আমার মালিকের গাড়ি আর আমি একজন সাধারণ ড্রাইভার। আমারও বাড়িও এদিকে, তাই আপনি যদি চান তাহলে আসতে পারেন। প্রিয়াঙ্কা একবার সোমের মাথা থেকে পা পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করলো। সোমকে দেখে ভালো ভদ্রঘরের মনে হচ্ছে, আর প্রিয়াঙ্কার বাড়ির গলিটাও তেমন নিরাপদ না। পাড়ার কিছু বখাটে ছেলে ওখানে বসে আড্ডা দেয়, কোনো মেয়ে দেখলে উত্ত্যক্ত করে। তাই প্রিয়াঙ্কা সোমের সাথে গাড়ি করে যেতে রাজি হয়। প্রিয়াঙ্কার সম্মতি পেয়ে সোম গাড়ির দরজা খুলে দেয় আর প্রিয়াঙ্কা গাড়িতে উঠে বসে। সোম ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে, আর প্রিয়াঙ্কা পাশের সিটে বসে সোমকে নিজের বাড়ির রাস্তা বলছে। প্রায় 10 মিনিটের মধ্যে প্রিয়াঙ্কার বাড়ির গলির মোড়ে এসে গাড়ি থামায় সোম। প্রিয়াঙ্কাই বলেছে এখানে থামাতে। পাড়া প্রতিবেশীরা যদি দেখে এত রাতে প্রিয়াঙ্কা একটা ছেলের সাথে আবার গাড়ি থেকে নামছে, তাহলে এটা টাটকা খবর বানাতে দেরি করবে না। প্রিয়াঙ্কা এমন টাটকা খবরের মুখ্য ভূমিকা পালন করতে চায় না, আবার গলির বখাটে ছেলেদেরও ভয় পাচ্ছে। তাই প্রিয়াঙ্কা অত শত না ভেবে সোমকে বলে, বলছিলাম কি, এখানে গাড়িটা রেখে আমাকে একটু বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসবেন? আপনার বাড়ি এখানে না, তাহলে এখানে থামতে বলছেন কেন? আসলে আমার পাড়া প্রতিবেশী তেমন সুবিধার নয়, আমার সঙ্গে এত রাতে আপনাকে দেখলে বিষয়টা ভালো চোখে দেখবে না, তাই এখানেই থামতে বললাম। আর এগিয়ে দিতে বলছি এই জন্য যে আমাদের গলিতে কিছু বখাটে ছেলে আড্ডা দেয়, আর তারা মেয়েদেরকে উত্ত্যক্ত করে। সোম প্রিয়াঙ্কার কথা শুনে আর ওর এমন ভয় পাওয়া চেহারা দেখে কি ভেবে যেন মুচকি একটা হাসি দেয়। প্রিয়াঙ্কা সোমের দিকে তাকায়। ফর্সা গায়ের রঙে কালো একটা টি শার্ট আর ঠোঁটে মুচকি হাসি বেশ ভালোই মানিয়েছে। এতটা সময় এই প্রথম প্রিয়াঙ্কা সোমকে এমন করে দেখলো। প্রিয়াঙ্কার তাকানো দেখে সোম বলে, এই ব্যাপার, এতে এত বর্ণিতা করার কি আছে? আমিও এমন পাড়ায় মোল্লাই থাকি, বুঝি প্রতিবেশীরা কেমন হয়। চলুন আপনাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আপনি আগে যান, আমি আপনার পিছনে আছি। একসঙ্গে হেঁটে গেলে প্রতিবেশীরা ভালো চোখে দেখবে না।
সোমের এমন চিন্তাধারায় প্রিয়াঙ্কা বারংবার মুগ্ধ হচ্ছে। একটা অচেনা মেয়েকে এত সাহায্য করছে, তার সেফটির কথা ভাবছে। সত্যিই ছেলেটা সাধারণ হয়েও অসাধারণ। সোম গাড়ি থেকে বাইরে দাঁড়ায়। প্রিয়াঙ্কাও নিজের ব্যাগটা নিয়ে গাড়ি থেকে নেমে আসে। প্রিয়াঙ্কা আগে আগে হাঁটছে আর তার একটু পিছনে হাঁটছে সোম। প্রতিদিনের মতো আজও বখাটে ছেলেরা বসে আড্ডা দিচ্ছিল। প্রিয়াঙ্কাকে একা দেখে শীষ বাজাতে শুরু করে। প্রিয়াঙ্কা ভিতরে ভিতরে খুব ভয় পাচ্ছে, কিন্তু সেটা প্রকাশ করছে না। হঠাৎ করেই শীষ বাজানো বন্ধ হয়ে যায়। প্রিয়াঙ্কা পিছন ফিরে তাকিয়ে দেখে সোম ওই বকাটে ছেলেদের সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে প্রিয়াঙ্কা সেখানে আর দেরি করলো না, সোজা বাড়ির ভিতরে ঢুকে গেল। সোম প্রিয়াঙ্কার বাড়ির ভিতরে ঢুকে যাওয়া দেখে বকাটে ছেলেদেরকে বলে, এত রাতে এখানে বসে আড্ডা দিচ্ছ কেন? আর মেয়েদেরকে বিরক্ত করছো কেন? আমাদের মহল্লা, আমাদের গলি, আমরা যখন ইচ্ছা আড্ডা দেব। আমাদের আড্ডা দিতে হলে কি তোর পারমিশন নিতে হবে নাকি? আমি কে জানিস? আমি হচ্ছে আইপিএস অফিসার কৃষ্ণেন্দু বোস। পরের গলিতে আমার বাড়ি। এখানে আড্ডা দিতে হলে আমার কাছ থেকে পারমিশন নিয়ে আড্ডা দিবি। আজ প্রথম দিন বলে শুধু বুঝিয়ে বলছি, পরের বার লাঠি চালান দিয়ে বুঝিয়ে বলবো ঠিক আছে কিনা। সোমের এমন হুমকি শুনে ছেলেদের অবস্থা কাহিল, আর এক মুহূর্ত ওখানে না থেকে যার যার বাড়ি চলে যায়। সোমও একটা দুষ্টু হাসি দিয়ে সেখান থেকে তার বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি পৌঁছতে প্রায় আধ ঘন্টা সময় লাগে। দরজায় দুবার বেল বাজাতেই দরজা খুলে দেয় অপু। সোম ঘরে ঢুকতে ঢুকতে বলে, সরি রে অপু, আসতে একটু দেরি হয়ে গেছে। আসলে একটা কাজ পড়ে গিয়েছিল। আরে দাদা ভাই, একটু শান্ত হও, এত অস্থির হওয়ার প্রয়োজন নেই। কিন্তু একটা কথা বলার ছিল। জলদি বলে ফেল, কি বলবি? আসলে দাদা ভাই, তৃষা এসেছে। আমার মা বাবার সাথে বসে কথা বলছে, খুব কান্না করছে। ওকে এই বাড়িতে ঢুকতে দিয়েছিস কেন? ও কেন এখানে আসে? তোরা কি এখনো বুঝতে পারিসনি যে মেয়ে আমার খারাপ সময় আমার পাশে ছিল না, আমার সরলতা, আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে ধোঁকা দিয়েছে, এমনকি এতগুলো ভালো মানুষের সামনে আমাকে অপমান করেছে? সে মেয়ে আজ আমার সরলতার, আমার অর্থবিত্ত দেখে আবার আমার কাছে ফিরে আসতে চাইছে। ও কোন সাহসে আমার বাড়িতে এসেছে? সোমের এমন চিৎকার চেঁচামেচি শুনে আসে সোমের বাবা মা, সঙ্গে তৃষাও। সোম তৃষাকে দেখে রাগের চোখ বন্ধ করে ফেলে। তৃষা সোমকে শান্ত করার জন্য ওর পাশে গিয়ে দাঁড়ায়। সোম, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, আর রেগে থাকাটাই স্বাভাবিক। আমি মানছি আমি খুব বড় ভুল করেছি, খুব অন্যায় করে ফেলেছি তোমার সাথে। প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দাও, আমাকে একটা সুযোগ দাও। আমি আর সেই আগে তৃষ্ণা রয়ে যাইনি। আমি তোমার জন্য বদলে গেছি, দেখো না, আমি একদম তোমার ইচ্ছে মতোই সেজে আছি। প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমাকে তুমি ফিরিয়ে দিও না। আমি গরিব, ছোট লোক, আমার টাকা পয়সা নেই। শুধু চেহারা দিয়ে মন দিয়ে ভালোবাসা যায় না, ভালোবাসতে গেলে টাকার প্রয়োজন হয়। আরো কত কি না বলেছিল, মনে আছে তোমার? তখন তুমি টাকার পিছনে দৌড়ে নিজের রূপ পাল্টেছিলে। আজও টাকার জন্য নিজেকে পাল্টেছ। তুমি কখনো আমার ছিলে না। আজকে কি করে তোমার কথা বিশ্বাস করি বলো? সোম, তুমি আমার জীবন থেকে দূরে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি আমি তোমায় ভালোবাসি। তোমায় ছাড়া আমি বাঁচবো না। তাই তো তোমার ভালোবাসা পেতে আমি তোমার কাছে ছুটে চলে এসেছি। বা তিশা, আমার ভালোবাসার টানে ছুটে আসতে তোমায় 5 বছর সময় লেগে গেল। আমার ভালোবাসার টানে তুমি আসোনি, তুমি এসেছো আমার টাকার টানে। ভালোবাসার টানে আসলে আরো 5 বছর আগেই চলে আসতে। শোনো লীলজ্জ মেয়ে, আজকের পর আর কোনোদিনও আমার বাড়ি কিংবা অফিসে সীমানায় আসবে না। আজকের পর তোমার এই বেহারা পান আমি আর সহ্য করব না। যদি ন্যূনতম আত্মসম্মান বোধ তোমার মাঝে বেশি থাকে, তাহলে আর কোনোদিনও আমার সামনে আসবে না। আমি এই ওয়ার্নিংয়ের পর যদি তোমাকে আমার আর আমার পরিবারের আশেপাশে দেখি, তাহলে অনির কলির মতো তোমাকেও দেওয়ালে জ্যান্ত প্লাস্টিক করে দিব। আর আমি এই বিষয়ে দ্বিতীয়বার ভাববো না। তৃষাকে কথাগুলো বলে সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না সোম। লম্বা লম্বা পা ফেলে চলে গেল নিজের ঘরে। তৃষা সোমের এমন অপমান সহ্য করতে পারল না, তাই যাওয়ার আগে হুমকি স্বরূপ বলে, সোম,
আমিও তোমাকে দেখে নিব। আমি এত সহজে তোমাকে ছেড়ে দিব না। এই অপমানের বদলা আমি যে কোনো মূল্যে নিয়ে ছাড়বো। এটা তৃষার ওয়াদা। তৃষা কথাগুলো বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। অপু দরজা লাগিয়ে দিয়ে মা বাবাকে সাথে নিয়ে বসার ঘরে চলে যায়। কিছুক্ষণ পর সোম নিজের ঘর থেকে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসে আর সোজা গিয়ে বাবা মায়ের পাশে বসে পড়ে। অপু সোমের কিনে আনা কাটলেটগুলো আর সাথে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসার ঘরে আসে। সোমের বাবা মা মনে মনে তৃষার হুমকির কথাগুলো ভাবছে, কিন্তু তা মুখে প্রকাশ করছে না। তারা চায় না সোম আবার ওই মেয়ের কথা শুনে রেগে যাক। তাই সকল চিন্তাভাবনা দূর করে খুব সুন্দর একটা ফ্যামিলি টাইম পার করলো তারা। পরদিন সকালে সোম অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে এলো নাস্তা করতে। সোমের মা ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলো, ছেলের কপালে চন্দনের ফোঁটা দিয়ে দিল। সকালের নাস্তা শেষ করে সোম রওনা দিল অফিসের দিকে। অফিসে পৌঁছে সোম রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ তার সামনে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে। সাদা চুড়িদার, হালকা কোকড়ানো খোলা চুল, চোখে কাজল আর ঠোঁটে মিষ্টি হাসি, বেশ ভালোই মানিয়েছে। সোম আস্তে আস্তে করে প্রিয়াঙ্কার পাশে গিয়ে দাঁড়ায় আর গলাটা হালকা ঝেড়ে বলে, এই যে অপরূপা, আপনি এখানে কি করছেন? নিশ্চয় আমার নামে আমার মালিকের কাছে নালিশ করতে এসেছেন। পাশ থেকে পরিচিত কণ্ঠস্বর শুনতে পেয়ে প্রিয়াঙ্কা পাশ ফিরে তাকায়। সোমকে দেখে মিষ্টি একটা হাসি দেয় আর বলে, আরে ড্রাইভার মশাই যে, তা আপনি এখানে কি করছেন? আপনি কি এখানে চাকরি করেন নাকি? মিস অপরূপা, প্রশ্নগুলো কিন্তু আমি আগেই করেছি আপনাকে। ও হ্যাঁ, আসলে আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। গতকাল বলেছিলাম না আপনাকে? ও আচ্ছা, আমি হচ্ছে এই কোম্পানির মালিকের ড্রাইভার। যাক, ভালোই হলো, এখন থেকে রোজ আমাদের দেখা হবে। এত কিছু আগে থেকে ভাববেন না, আগে চাকরিটা হোক, তারপর না হয় প্রতিদিন দেখা হবে। আচ্ছা, তুমি কি পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পদের জন্য ইন্টারভিউ দিতে এসেছো? হ্যাঁ। তুমি কি জানো এই কোম্পানির মালিক খুব রাগী, সারাক্ষণ শুধু কাজ আর কাজ। ওনার মেজাজ তো অল টাইম অগ্নিগুলির মতো গরম থাকে। তোমাকে কথাগুলো বলছি কারণ তোমাকে আমি আগে থেকে চিনি। তোমার যাতে কোনো সমস্যা না হয় তাই তোমাকে ওনার বিষয়ে জানিয়ে রাখলাম। উনি রাগী তো আমার কি, আর ওনার মেজাজ দিয়ে আমি কি বা করব শুনি? যদি আমি চাকরিটা পেয়ে যাই তাহলে আমার কাজ হচ্ছে আমার কাজ নিয়ে পড়ে থাকা, ঠিকমতো করা আর বসের প্রেশার কমানো। আমি তো ওনাকে বিয়ে করতে যাচ্ছি নাকি যে ওনার মেজাজ কেমন সেটা চেক করব? প্রিয়াঙ্কার এমন উত্তর শুনে সোম হাঁ হয়ে তাকিয়ে আছে। প্রিয়াঙ্কাকে যতটা সাধারণ আর ভীতু ভেবেছিল ততটা ভীতু আসলে সে না। সোম আর প্রিয়াঙ্কাকে কিছু বলল না, শুধু গুড লাক বলে চলে যায়। আর প্রিয়াঙ্কা তাকিয়ে থাকে সোমের যাওয়ার পানে। নিজের কেবিনের জানালার সামনে দাঁড়িয়ে আছে সোম। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। সোম বৃষ্টি খুব পছন্দ করে, কিন্তু কখনো বৃষ্টিতে ভিজতে পারে না। সামান্য একটু বৃষ্টিতে ভিজলে মারাত্মক সর্দি কাশি তাকে জড়িয়ে ধরে। তাই মনের ভালো লাগা মনের ভেতরেই কাঁথা মুড়ি দিয়ে ঘুম পাড়িয়ে রাখে আর জানালা দিয়ে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করে। দরজায় টোকা পড়ার শব্দ পেয়ে জানালার দিকে মুখ করেই বলে, কামিন। সোমের অনুমতি পেয়ে প্রিয়াঙ্কা কেবিনে প্রবেশ করে আর নিজের পরিচয় দিতে থাকে। নমস্কার, আমি প্রিয়াঙ্কা, আমি আপনার নতুন বিয়ে। প্রিয়াঙ্কার কণ্ঠস্বর শুনে সোম প্রিয়াঙ্কার দিকে ঘুরে তাকায়। বসের কেবিনে সোমকে দেখে প্রিয়াঙ্কা অবাক হয় আর বলে, আরে ড্রাইভার মশাই, আপনি বসের কেবিনে কি করছেন? আমার কেবিনে আমি থাকবো না তো কে থাকবে বলো তো? দেখুন, আমি মজা করছি না। সোম বসের চেয়ারে বসতে বসতে বলে, আমি মজা করছি না মিস প্রিয়াঙ্কা, আমি সত্যি সত্যি এই টেক্সটাইল কোম্পানির মালিক। আমার কোনো ড্রাইভার নেই, নিজের গাড়ি নিজেই ড্রাইভ করি, তাই নিজেকে ড্রাইভার বলে পরিচয় দিয়েছি। তার মানে আপনি সত্যি সত্যি আমার বস? সোমের কথা শুনে প্রিয়াঙ্কা কি বলবে ভেবে পাচ্ছে না। যাকে সত্যি সত্যি ড্রাইভার ভেবে এত কথা বলেছে সে এখন তার বস। আই এম সরি, আসলে আমি আপনাকে চিনতে পারিনি, তাই একটু বেশি ফ্রেন্ডলি হয়ে গিয়েছিলাম। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি সত্যি বুঝতে পারিনি। তুমি জানো কি এই চাকরিটা তুমি কেন পেয়েছো? না, জানি না। তোমার ব্যবহার আর ভালো মন মানসিকতার কারণে আমি অবশ্যই তোমার যোগ্যতা আছে বলে তুমি আজ আমার সামনে দাঁড়িয়ে আছো। শোনো, আমি অফিস টাইমে কাজ ছাড়া অন্য কোনো কথা বলি না, তাই অফিস টাইমে তুমি আর আমি একে অপরকে শুধু কাজের কথাই বলবো।
যখন অফিস টাইম শেষ হবে তখন তুমি চাইলে আমাকে ড্রাইভার মশাই ডাকতে পারো, আমি কিছু মনে করব না। সোমের এমন কথায় মুচকি হাসল প্রিয়াঙ্কা। সোম তাকিয়ে আছে প্রিয়াঙ্কার হাসির দিকে। হাসলে প্রিয়াঙ্কার গালে টোল পড়ে, হাসলে যেন প্রিয়াঙ্কাকে একটু বেশি সুন্দর লাগে। সোম নিজের মোহ কাটিয়ে আদেশ সুরে বলে, মিস প্রিয়াঙ্কা, অফিস টাইম শেষ হলে তো যত ইচ্ছে তত হাসবেন, কেমন? এখন কাজে মন দিন, এখানে কিছু ফাইল আছে, এইগুলো নিয়ে যান। জি স্যার, বুঝতে পেরেছি। আপনি চিন্তা করবেন না, আমি মনোযোগ সহকারে আমার কাজ করব। ভেরি গুড। এখন আপনি আসুন, আর যাওয়ার আগে আমার জন্য কপি পাঠিয়ে দিবেন। ঠিক আছে স্যার, আমি আসছি। সোমের কেবিন থেকে বেরিয়ে প্রিয়াঙ্কা আগে নিজের ডেস্কটপে যায়, সেখানে ফাইলগুলো রেখে তারপর সোজা চলে যায় ক্যান্টিনে। সোমের জন্য কফি নিয়ে আবার ফিরে যায় সোমের কেবিনের সামনে। দরজায় নক করে বলে, ভিতরে আসবো স্যার? ইয়েস। স্যার, আপনার কফি। আপনি কেন কফি আনতে গিয়েছেন? শম্ভু কোথায়? ওকে বললেই তো হতো। আসলে স্যার, ক্যান্টিনে কেউ তেমন ছিল না, তাই আমি নিজেই বানিয়ে এনেছি। ঠিক আছে, কফিটা টেবিলের উপরে রেখে দিন। প্রিয়াঙ্কা সোমের কথা মতো কফিটা টেবিলের উপর রেখে চলে যায়, আর সোম ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে কফিতে চুমুক দেয়। সোমের এমন দুষ্টু হাসির কারণ হচ্ছে, প্রিয়াঙ্কা যখন ফাইলপত্র নিয়ে সোমের কেবিন থেকে বেরিয়ে যায়, ঠিক তখন সোম ক্যান্টিনের ইন্টারকমে কল করে, আর ক্যান্টিন বয় শম্ভুকে ক্যান্টিন থেকে চলে যেতে বলে, যাতে করে প্রিয়াঙ্কা ক্যান্টিনে কাউকে না পেয়ে নিজেই কফি বানাবে, আর সোমকে কফিটা দেওয়ার জন্য আবার সোমের কেবিনে আসবে, আর সোম আবারও প্রিয়াঙ্কাকে একটু দেখবে। প্রিয়াঙ্কাকে প্রথম দেখেই প্রিয়াঙ্কার জন্য সোমের মনে ভালো লাগা কাজ করছিল। সারাদিনে কতবার যে সোম প্রিয়াঙ্কাকে কাজের বাহানায় নিজের কেবিনে ডেকেছে তার কোনো হিসেব নেই। অফিস টাইম শেষ, সারাদিনের কাজের চাপে প্রিয়াঙ্কা বেশ ক্লান্ত। অফিস থেকে বের হয়েই দেখে বাইরে বৃষ্টি পড়ছে। ক্লান্ত শরীরে বৃষ্টি দেখার মজাই আলাদা, আর যদি ভেজা যায় তাহলে তো কোনো কথাই নেই। প্রিয়াঙ্কার বৃষ্টিতে ভেজা খুব পছন্দের একটা কাজ। এটা যদি অফিস না হয়ে বাড়ি হতো তাহলে এতক্ষণে প্রিয়াঙ্কা বৃষ্টির ফোঁটাদের সাথে বৃষ্টি বিলাসে নেমে পড়তো। খুব জোরে জোরে হর্ন বাজছে, কিন্তু ঝুম বৃষ্টির শব্দে তেমন শোনা যাচ্ছে না। এবার গাড়িটা প্রিয়াঙ্কার সামনে এসে দাঁড়ায়। জানলার কাঁচ নামিয়ে সোম প্রিয়াঙ্কাকে গাড়িতে উঠে বসতে বলে। প্রিয়াঙ্কা প্রথমে না করে, কিন্তু পরে একটু ভেবে দেখে এইরকম বৃষ্টিতে সে কোনো ট্যাক্সি বা অটো পাবে না, তাই সোমের প্রস্তাবটা মেনে নেওয়া শ্রেয় মনে করছে। তাই জলদি করে গাড়িতে উঠে বসে, আর সোম প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করে, গাড়িতে উঠতে প্রথম না করেছিলে কেন? আমাকে বিশ্বাস হয় না, নাকি কার জন্য অপেক্ষায় ছিলে? ছি ছি, এমন করে বলবেন না। আপনাকে বিশ্বাস না করার মতো কোনো কাজ এখনো অবধি আপনি করেননি। আর গাড়িতে উঠতে না পারার কারণ হচ্ছে আপনি আমার বস, আর এই অফিসে আজ আমার প্রথম দিন। আর প্রথম দিন এই বসের গাড়িতে ওঠা, এই বিষয়টা কেউ সহজভাবে ভেবে নেবে না। আর রয়ে গেল অপেক্ষার কথা। আমি বিশেষ কিছু ছাড়া অপেক্ষা করতে পারি না, অথবা বলতে পারেন রাজি না। বাহ, লোকজন নিয়ে বেশ ভাবো দেখছি। তা ওরা তোমাকে মাসে কত টাকা মাইনে দেয় বলো তো? তাহলে আমিও একটু লোকজনের কথা ভাবতাম। এই কোম্পানির টাকায় ভালো করে সংসারটা চলছে না, যদি একটু এক্সট্রা ইনকাম হতো তাহলে বড্ড উপকার হতো। কাজ ছাড়া আজ অব্দি শুনেছেন কেউ কাউকে মাইনে দেয়? আর আপনি কি আমাকে নিয়ে মজা করছেন নাকি? নিজের চিন্তা বাদ দিয়ে অন্যকে নিয়ে চিন্তা করা একটা কাজের মধ্যেই পড়ে, তাই বললাম। আর তোমাকে নিয়ে মজা করব কেন? তোমাকে বাস্তবতা শোনাচ্ছি। শোনো প্রিয়াঙ্কা, তুমি লোক লজ্জার জন্য নিজেকে খুব গুটিয়ে রাখো, কিছু করতে ভয় পাও। লোকে কি বলবে এটা ভেবে পিছু পা হয়ে যাও। যদি এমন করো, লোক লজ্জায় ভয় করে ঘরে বসে থাকো, তাহলে তোমার এই লোক লজ্জা তোমার সংসার চালাবে না। তোমার পরিবারের চিকিৎসার খরচ এই অফিস স্টাফ দিয়ে আসবে না। তোমার ভাইয়ের পড়ালেখার খরচ, সংসার খরচ তোমার প্রতিবেশীরা দিয়ে আসবে না। তাই লোক লজ্জায় ভয় নিজের মন থেকে দূরে ফেলো। আর একটা কথা, অফিস টাইমে আমি তোমার পরিচিত হয়েও অপরিচিত তোমার সাথে আমার শুধুমাত্র কাজের সম্পর্ক থাকবে, কিন্তু অফিসের বাইরে তুমি আর আমি বন্ধু, ঠিক আছে? কথাগুলো মনে রাখো। সোমের কথাগুলো শুনে প্রিয়াঙ্কা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সোমের দিকে। এই মানুষটাকে বুঝতে খুব কষ্ট হচ্ছে প্রিয়াঙ্কার। বাইরে খুব শক্তপোক্ত একটা মানুষের রূপ নেয়, আর ভিতরে একদম নরম।
সোমকে খোলা বইয়ের মতো পড়তে ইচ্ছা হচ্ছে প্রিয়াঙ্কার। খুব করে এই মানুষটাকে জানতে ইচ্ছা করছে। সোমের কথা ভাবতে ভাবতে প্রিয়াঙ্কা এক অন্য ভাবনার জগতে হারিয়ে গেছে। সোমের ডাকে হুঁশ ফিরল প্রিয়াঙ্কার। এই যে মিস প্রিয়াঙ্কা, কোন জায়গাতে হারিয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ, কিছু বলছেন? আসলে বৃষ্টির শব্দে কিছু শুনতে পাইনি। সোম প্রিয়াঙ্কার অবস্থাটা বুঝতে পারছে, তাই ওকে আর লজ্জায় না ফেলে হাসি মুখে জিজ্ঞেস করে, বলছি, এখন কি সোজা বাড়ি যাবে নাকি অন্য কোনো কাজ আছে সেখানে যাবে? না, বাড়িতেই যাব, কিন্তু আগে একটু বাজারে যেতে হবে। আপনি আমাকে বাজারে নামিয়ে দিন, তাতেই হয়ে যাবে। প্রিয়াঙ্কার কথা শুনে সোম ফোন হাতে তুলে নেয় আর মাকে কল করে জিজ্ঞেস করে, হ্যাঁ মা, আমি বাড়ি ফিরছি, বাড়ির জন্য কিছু নিয়ে আসতে হবে। ভালো হয়েছে তুই ফোন এনেছিস। আমি এক্ষুনি তোকে ফোন করার জন্য ফোনটা হাতে নিয়েছি। আচ্ছা বাবু, শোন না, কাল বাড়িতে একাদশীর পুজো রেখেছি। তুই বাড়ি ফেরার সময় পুজোর জিনিসপত্রগুলো নিয়ে আসিস। আর শোন, অপু ওর বন্ধুদের আসতে বলেছে। ওরা আসছে, তুই কিছু উপহার আর খাওয়ার জন্য কিছু নিয়ে আসিস, কেমন? আরো কিছু লাগবে কিনা মনে করে বলো। একটা বৌমা লাগবে, সঙ্গে করে নিয়ে আসিস। এইটুকু লাগবে, আর কিছু না। রাখছি এখন। সোম মায়ের শেষ কথাটুকু শুনে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয় আর বলে, চলো, আজকে আমাকে বাজারে যেতে হবে। মা বাড়িতে পুজো রেখেছে, পুজোর সামগ্রী কিনতে হবে। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ অবশ্যই, এখন চলুন জলদি, অনেক কেনাকাটা করতে হবে। সোম প্রিয়াঙ্কার সম্মতি পেয়ে গাড়ি চালাতে শুরু করে। প্রথমে প্রিয়াঙ্কার বাজার শেষ করে, তারপর পুজোর সামগ্রী কিনে বাড়ির দিকে রওনা দেয়। ড্রাইভ করতে করতে সোম প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করে, প্রিয়াঙ্কা, যদি তুমি কিছু মনে না করো একটা কথা বলবো। আরে ড্রাইভার মশাই, এত কাঁপাকাঁপি বাদ দিয়ে বলে ফেলুন তো কি বলবেন। আমার সাথে তো বনিতা করার প্রয়োজন নেই, আর আমি সোজা সাপটা প্রস্তাব শুনতে বেশি পছন্দ করি। তাই জলদি জলদি বলে ফেলুন, কি বলতে চান। তুমি কি আমার সাথে এখন একটু বাড়ি যাবে? মা তোমায় একটু দেখবে। আপনার মা আমাকে দেখতে চেয়েছে? কেন, জানতে পারি? গতকাল রাতে ঘটনাটা আমি বাড়িতে বলেছিলাম, আর ভাগ্যক্রমে আজ তুমি আমার বিয়ে হয়ে গেছো। এটাই আমার মাকে বলেছি। মা তোমাকে একটু দেখতে চেয়েছে, আর আমি মায়ের কোনো ইচ্ছা অপূর্ব রাখি না। মাকে বড্ড বেশি ভালোবাসে, তাই না? আমার না একটা খুব খারাপ সময় গিয়েছে। নানান লোক আমাকে নানান কথা শুনিয়েছে। তখন আমার মা আমার পাশে ছিল, আমাকে লড়তে শিখিয়েছে, আর আমার খারাপ সময়ের সঙ্গী হয়েছে। তাই তো এত বড় একটা সাম্রাজ্য গড়তে পেরেছি, আর মায়ের নামে এই সাম্রাজ্যের নাম রেখেছি। মনে শতরূপা টেক্সটাইল আপনার মায়ের নামে নামকরণ করেছে? আপনার মুখে আপনার মায়ের কথা শুনে এখন আমার ওনাকে দেখতে ইচ্ছা করছে। প্রিয়াঙ্কার কথায় মুচকি হাসল সোম। প্রায় ঘন্টা খানেকের মধ্যেই তারা বাড়ি পৌঁছে যায়। সোম গাড়ি পার্ক করে রেখে প্রিয়াঙ্কাকে সাথে নিয়ে দরজায় বেল বাজায়। 2-3 বার বেল বাজতে দরজা খুলে সোম আর প্রিয়াঙ্কার সামনে দাঁড়ায় অপু। প্রিয়াঙ্কা তো অপুকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে, আর অপু তো চোখে সর্ষে ফুল দেখছে মনে হচ্ছে। ওদের এমন অবস্থা দেখে সোম মজার ছলে বলে, কিরে ভূতনি, চোখের সামনে আরেক ভূতনিকে দেখে ভয় পেলি নাকি? এই দাদা ভাই, আমাকে ভূতনি বলছিস বল, আমি কিচ্ছু বলবো না। কিন্তু যদি তুই প্রিয়াঙ্কা দিদিকে কিছু বলেছিস, তাহলে তোর ঘাড়ে চড়ে ঘাড় আমি মটকে দেব। প্রিয়াঙ্কা দিদি মানে? তোরা কি আগে থেকে একে অপরকে চিনিস নাকি? প্রায় 2 বছর হলো, আর আপনি আজ জানালেন? 2 বছর মানে? আগে ভিতরে আয়, পরে তোকে সব বুঝিয়ে বলছি। প্রিয়াঙ্কা দিদি আজ প্রথমবার আমাদের বাড়ি এসেছে। এতক্ষণ সময় দরজায় দাঁড় করিয়ে রাখলে কি ভাববে বলতো? অপু কথা শেষ করে প্রিয়াঙ্কার হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে গেল। সোম কিছু বুঝতে পারছে না, তাই সোজা বসার ঘরে গিয়ে সোফায় বসে পড়ে। আর এদিকে অপু মাকে ডেকে বলে, মা মা, জলদি এসো, দেখো না কে এসেছে আমাদের বাড়ি। এমন যাচ্ছিস কেন, কি হয়েছে? আরে দেখো তো, এতদিন যার কথা তোমাকে বলে বলে তোমার মাথা নষ্ট করেছি, সে এসেছে। সোমের মা প্রিয়াঙ্কাকে দেখে ওর কাছে যায়। এমন অপরূপা চোখের সামনে দেখে সোমের মা নিজেকে আর সামলাতে রাখতে পারল না। প্রিয়াঙ্কার মাথা নিচু করে কপালে চুমু খায় আর বলে, অপু ঠিক যেমন বলেছিল তুমি ঠিক তেমনি। অপুর মুখে তোমার অনেক কথা শুনেছি, তোমাকে দেখার খুব ইচ্ছে ছিল। ঠাকুর আজ সেই ইচ্ছেটাও পূরণ করে দিল। না না মাসিমা, এমন করে বলবেন না।
অপুর কাছে আপনার অনেক কথা শুনেছি। আমার মান অপু যখন আপনার কথা বলতো তখন মনে হতো আমি আমার মায়ের কথা শুনছি। আপনাকে দেখার বড্ড ইচ্ছে ছিল, কিন্তু কখনো সময় করে উঠতে পারিনি। সোম বসে বসে ওদের কার্যকলাপ দেখছে আর ওদের কথা শুনছে। মনে একরাশ আশা কৌতূহল নিয়ে জানতে চায়, যদি তোমার পরিচয় পর্ব শেষ হয় তাহলে মিস প্রিয়াঙ্কার সাথে আমার একটু পরিচয় করিয়ে দিও। এই আমি অধর্মাকে একটু উদ্ধার করো মা জননী। সোমের কথা শুনে সবাই হাসিতে ফেটে পড়ল। অপু হাসতে হাসতে সোমের পাশে বসে বলতে শুরু করে, শোন দাদা ভাই, প্রিয়াঙ্কা দিদি হচ্ছে প্রতীকের বড় বোন। আশা করছি তোকে আর কিচ্ছু বলতে হবে না। প্রিয়াঙ্কা দিদিকে কখনো না দেখলেও ওর সম্বন্ধে কিছু হলেও জানিস। তোর বন্ধু প্রতীক, আমাদের প্রতীকের কথা বলছিস? প্রিয়াঙ্কা ওরই বোন? হ্যাঁ, আর প্রিয়াঙ্কা দিদি, তোমাকে আমার যে দাদার কথা প্রতীক বলেছিল, এটা হচ্ছে আমার সেই দাদা। অপুর কথা শুনে প্রিয়াঙ্কা সোমের দিকে তাকায়। সোম বুঝতে পারছে প্রিয়াঙ্কা সোমের বিষয়ে কিছুটা হলেও জানে, তাই প্রিয়াঙ্কার দিকে না তাকিয়ে বসা থেকে উঠে সোজা নিজের ঘরে চলে যায়। সোমের এমন চলে যাওয়া দেখে প্রিয়াঙ্কা কিছু বলে না। প্রিয়াঙ্কা সোমের আর তৃষার ব্যাপারটা জানে। অপুই প্রিয়াঙ্কার কাছে সোমের শূন্য থেকে শুরু করে আকাশ ছোঁয়ার গল্পটা বলছিল প্রায় 6 বছর আগে। সোম তখন কলেজে পড়ে। তৃষাও সোমের ক্লাসেই পড়তো। তৃষা মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল। দেখে যেমন সুন্দর, ঠিক তেমনই অহংকারী আর লোভী। লেখাপড়ায় তেমন কোনো মনোযোগ ছিল না তৃষার। সারাদিন শুধু বড়লোক ছেলেদের সাথে ঘুরে বেড়াতো। সোমের সাথে তৃষার পরিচয় হয় এক্সাম হলে। তৃষার পাশের সিটে বসেছিল সোম। তৃষার প্রশ্নপত্র কমন পড়েনি, তাই বারবার সোমকে এটা সেটা জিজ্ঞেস করছিল। সোমও তৃষাকে সাহায্য করছিল। এক্সাম শেষে তৃষা সোমকে টার্গেট করে সোমের বিষয়ে সবকিছু খোঁজ নেয়। সোম মধ্যবিত্ত ঘরের ছেলে, খুব ভদ্র আর মেধাবী। তৃষা প্রথমে কয়েকদিন সোমের সাথে ভাব জমাতে চায়। সোম তেমন একটা পাত্তা দেয় না তৃষাকে। একদিন কলেজ ক্যান্টিনে বসেছিল সোম। তৃষা সুযোগ পেয়ে সোমের পাশে গিয়ে বসে আর মন খারাপের ঢং করে বলে, সোম, তুমি আমার সাথে কেন বন্ধুত্ব করতে চাও না? জানো, এই কলেজে আমার একটাও ভালো বন্ধু নেই। এটার কারণ কি জানো? তৃষার এমন কথায় ওর দিকে তাকালো সোম। দেখলো তৃষার মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। দেখে মনে হচ্ছে এখনই কেঁদে দেবে। সোম তৃষার মনটা ভালো করতে ওর সাথে গল্প করা শুরু করে দেয়। তোমার কোনো বন্ধু নেই কেন? এটা কারণ যদি তুমি না বলো তাহলে আমি জানি কি করে, বলো তো? সত্যি বলতে আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, এটা কম বেশি সবাই জানি। আমি মধ্যবিত্ত বলে কেউ আমার সাথে বন্ধুত্ব করতে চায় না। আমি আমার পরিবারকে সচ্ছল রাখতে পার্ট টাইম জব করি, তাই লেখাপড়ায় এত মন দিতে পারি না। তৃষা কথাগুলো বলে কান্না শুরু করে দেয়। তৃষার কথাগুলো শুনে আরো কান্না দেখে সোমের খুব মায়া হয়। আর সোম নিজেকে খুব অপরাধী মনে ভাবছিল। মেয়েটা মধ্যবিত্ত বলে কেউ বন্ধুত্ব করতে চায় না। পরিবারের পাশে দাঁড়িয়ে নিজের লেখাপড়াটাও ঠিকমতো করতে পারছে না। আর সোম কিনা এতদিন মেয়েটাকে দূর দূর করেছে। তৃষার কান্নার গতি বেড়ে যায়। আশেপাশের লোকজন ওদের দিকে তাকিয়ে আছে, তাই সোম তৃষাকে শান্ত করতে বলে, তৃষা, তুমি কান্না থামাও, এমন করে কেঁদো না, লোকজন তাকিয়ে আছে। শোনো, তুমি যদি কান্না না থামাও তাহলে আমি তোমার বন্ধু হতে পারবো না। এই যে আমি কান্না থামাচ্ছি, আর কাঁদবো না। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমার একটা বন্ধুর খুব প্রয়োজন। আজ থেকে আমি তোমার বন্ধু হলাম, তুমি মন খারাপ করো না। আমি তোমার পাশে আছি। আমি তোমাকে লেখাপড়ায় কিছুটা হেল্প করব, ঠিক আছে? এখন বলো, চা খাবে? হ্যাঁ, এমন সুন্দর মুহূর্তে 1 কাপ চা খাওয়াই যায়। আমাদের বন্ধুত্বের শুরু চা দিয়ে। এরপর শুরু হয় সোম আর তৃষার বন্ধুত্বের পথযাত্রা। দিনের পর মাস চলতে থাকে। তৃষা আর সোমের বন্ধুত্ব গভীর থেকে গভীর হয়ে ভালো লাগা ভালোবাসায় রূপ নিচ্ছে। সোম ধীরে ধীরে তৃষার প্রতি খুব দুর্বল হয়ে পড়ছে। তৃষার জন্য মনের ভেতর আলাদা একটা টান অনুভব করছে। সোম বুঝতে পারছে সে তৃষাকে ভালোবেসে ফেলেছে। আর তৃষাও সোমকে অনেকবার তার ভালো লাগার কথা জানিয়েছে। তাই সোম তৃষাকে প্রপোজ করার সিদ্ধান্ত নিয়েছে। সোম ভেবে রেখেছে আগামী সপ্তাহে তৃষার জন্মদিন। সেদিন সোম তার মনের কথা তৃষাকে জানাবে। আর এদিকে তৃষা এটা ভেবে খুশি হচ্ছে একটা ছেলেকে কিভাবে এতদিন বোকা বানিয়ে রেখেছে। আর বোকা ছেলেটা কিছু বুঝতেই পারল না।
যেন তেন করে ফাইনাল এক্সামটা কমপ্লিট করেছে তৃষা। এখন আর সোমকে তার প্রয়োজন নেই, তাই তৃষা সোমের কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। দেখতে দেখতে তৃষার জন্মদিন চলে এলো। সোম তৃষার জন্য একটা গিফট নিয়েছে, এখন কেক নিতে যাচ্ছে একটা পেস্ট্রি শপে। পেস্ট্রি শপটা খুব বড়, এক পাশে রেস্টুরেন্ট, অন্য পাশে পেস্ট্রি শপ। সোম কেকটা নিয়ে যখন শপ থেকে বের হবে তখন হঠাৎ করেই তৃষার গলার আওয়াজ শুনতে পায়। আওয়াজটাকে অনুসরণ করতে করতে সোম রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে আর দেখে তৃষা একটা ছেলের সাথে খুব ঘেঁষে বসে আছে, আর ছেলেটা তৃষার শরীরে খুব বাজেভাবে টাচ করছে। আর তৃষা কিছু বলছে না, বরং সে সেই টাচগুলো উপভোগ করছে। এই দৃশ্য দেখে সোমের পায়ের তলার মাটি সরে যায়। সে এইগুলো কি দেখছে? অস্ফুটে মুখ দিয়ে বের হয়ে আসে তৃষার নাম। নিজের নাম শুনে পিছনে ঘুরে তাকায় তৃষা আর সোমকে দেখতে পেয়ে বলে, সোম, তুমি এখানে কি করছো? আজ তোমার জন্মদিন, তোমার জন্মদিনে গিফট আর তোমাকে প্রপোজ করে সারপ্রাইজ দেবো বলে কেক নিতে এসেছিলাম। ভাগ্যের কি লীলা খেলা, তোমাকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। কি বললে তুমি? আমাকে প্রপোজ করতে চাও? কি যোগ্যতা আছে তোমার শুনি? তুমি ভাবলে কি করে আমি তোমার মতো গরিব ছোট লোকের সাথে ভালোবাসার সম্পর্কে জানাবো? তৃষা, তুমি এমন করে কথা বলছো কেন? তুমিও তো আমাকে পছন্দ করো, ভালোবাসো, আর এই কথাটা তুমি একবার না বহুবার বলেছো। তাই তো তোমাকে আমার মনের কথা জানাতে তোমার জন্য এত কিছু প্ল্যান করেছি। কি প্ল্যান করেছো? এই 50 টাকার একটা উপহার আর এই একটা কেক? শোনো সোম, এতদিন আমি শুধু তোমার সাথে ভালোবাসার নাটক করেছি, কারণ তুমি ভালো ছাত্র বলে। আমার তো ফাইনাল এক্সাম ক্লিয়ার করতে হবে, তাই তোমাকে আমার মিথ্যে বন্ধুত্ব আর ভালোবাসার জালে ফেলেছি। এখন আমার প্রয়োজন শেষ তোমাকে, আর লাগবে না আমার। তাই তুমি আর কোনো দিন আমার সামনে আসবে না, বুঝতে পেরেছো? তৃষা, টাকাই কি তোমার কাছে সব? ভালোবাসতে গেলে মন লাগে। আমি কখনো ভাবতে পারিনি তুমি আমার সাথে এমনটা করবে। আসলে আমি তোমাকে চিনতে ভুল করেছি। তুমি এতটা জঘন্য আর এতটা লোভী, আগে যদি জানতে পারতাম তাহলে কখনো তোমার পাতা ফাঁদে পা দিতাম না। এই ছোট লোকের বাচ্চা, সে কখন থেকে ভাষণ শুনিয়ে যাচ্ছিস। শোন, ভালোবাসতে গেলে না টাকার প্রয়োজন হয়, আর সেটা তোর নেই। শুধু গায়ের রং ফর্সা, চেহারা ভালো আর মেধাবী থাকলেই ভালোবাসা যায় না। আমি টাকাকে ভালোবাসি। যেদিন তোর কাছে টাকা হবে সেদিন আসিস আমার কাছে, তার আগে কোনো দিন আমার কাছে বা আমার সামনে আসারও চেষ্টা করবি না। কথাগুলো বলে তৃষা গটগট করে বেরিয়ে গেল। সোম সেই আগের জায়গায় দাঁড়িয়ে আছে। তৃষার কথাগুলো কানে বাজছে, মনের ভিতর সূচের মতো বিঁধছে। নিজেকে কোনো মতে সামলে বাড়ি পৌঁছয় সোম। কারো সাথে কোনো কথা না বলে চুপচাপ নিজের ঘরে চলে যায়। ছেলের এমন মৌনতা যেন ভালো মনে হচ্ছে না সোমের মায়ের। রাতের খাবার খেয়ে যখন সবাই ঘুমের দেশে তলিয়ে গেছে, তখনও রাত জেগে সোম তৃষার অপমানের কথা ভাবছে। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকায় সোম। সোমের চোখে জল দেখে আর কিছুই বুঝতে বাকি রইল না সোমের মায়ের। ছেলের চোখের জল মুছে দিয়ে বলে, আমি জানি না আজ কি হয়েছে, কিন্তু এটা বুঝতে পারছি কেউ তোর মনটাকে খুব বাজেভাবে ভেঙেছে। আমি বলবো না তুইও তার কাছ থেকে এমন করে প্রতিশোধ নে। আমি বলবো তুই প্রতিষ্ঠিত হ, দেখবি তোর সময় তোর হয়ে তোর অপমানের প্রতিশোধ নেবে। তোর যখন ইচ্ছা হয় তুই তোর মনের কষ্ট আমাকে বলতে পারিস, আমি শুনবো। মা, আমি অনেক টাকা কামাতে চাই, খুব বড় লোক হতে চাই, সবকিছু টাকা দিয়ে কিনতে চাই, অনেক টাকার মালিক হতে চাই আমি। অবশ্যই তুই বড় মনের মানুষ হবি, সবাই তোর যোগ্যতা দেখে তোকে সম্মান করবে। টাকা দিয়ে সব কেনা গেলেও সম্মান আর ভালোবাসা কেনা যায় না। তুই ভালো কাজ কর, মানুষ তোকে সম্মান দেবে। তুই সঠিক কাউকে স্বার্থ ছাড়া ভালোবাসবি, তো সেও তোকে ভালোবাসবে। বুঝতে পেরেছিস আমার কথা? হ্যাঁ মা, বুঝতে পেরেছি। এখন থেকে শুরু হবে আমার জিরো থেকে হিরো হওয়ার গল্প, আর এই গল্পের লেখিকা হবে তুমি। ছেলের এমন কথায় মুচকি হাসল সোমের মা। ছেলের কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে নিজের কোলে ছেলের মাথা রেখে ঘুম পাড়িয়ে দিল। মায়েরা এমনই হয়, সন্তানের কোনো বিপদ হলে আগে মায়ের মনে জানান দেয়। মায়েরা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে।
মায়েরা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে নিজের আগে নারিকাটা ধনের কথা আগে ভাবে। পরদিন সকালে সোমের মা কিছু টাকা সোমের হাতে তুলে দিয়ে বলে, বাবু, এখানে প্রায় লাখখানেক টাকা আছে, তুই এটা দিয়ে ব্যবসা শুরু কর। আমি আর তোর বাবা তোর পাশে আছি। তুই ভাবিস না, নিজের লক্ষ্য স্থির করে এগিয়ে যা। তুই পথ চলতে চলতে হোঁচট খেলে আমরা তোকে সামলে নেব। তুই ক্লান্ত হয়ে গেলে নিম গাছের মতো তোর মাথার শীতল ছায়া হয়ে দাঁড়াবো। সব শেষে যখন তুই সফল হয়ে যাবি, তখন না হয় আমাদের ভালো করে একটা ট্রিট দিয়ে দিস। তোদের মডার্ন ভাষায় তো ট্রিটই বলে, তাই না? মায়ের কথা শুনে সোমের চোখে জল চিকচিক করছে। মাকে জড়িয়ে ধরে বলে, আমি বড় ভাগ্য করে তোমার মতো মা পেয়েছি। তুমি সব সময় আমার পাশে থেকো, আমার ছায়া হয়ে। তোমাকে খুব বেশি ভালোবাসি মা। তুমি না থাকলে হয়তো আমি এই গতকাল রাতে নিজের সাথে খারাপ কিছু করে ফেলতাম। বাবু, এমন কথা বলতে নেই। আর কোনোদিন এমন কথা ভাবিস না। এমন কিছু ভাবার আগে একবার আমাদের কথা মনে করবি। মায়ের কথায় ওপর নিচ মাথা নাড়ায় সোম। সেদিন থেকে শুরু হয় সোমের পথ চলা। প্রথমে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা শুরু করে সোম। আস্তে আস্তে নিজের ডিজাইন করা কিছু কুর্তি, পাঞ্জাবি এগুলোও সেল করতে থাকে। প্রায় বছর দুয়েকের মাথায় সোম একটা ছোট পোশাক তৈরির কারখানা চালু করে। আস্তে আস্তে সোমের ডিজাইন করা পোশাকের চাহিদা মার্কেটে বাড়তে থাকে। সোমের বুদ্ধিমত্তার সৃজনশীলতার কারণে 3 বছরের মাথায় সোমের ব্যবসার খুঁটি শক্ত হয়ে যায়, আর ছোট পোশাক কারখানাটা বিশাল এক কারখানার রূপ নেয়। কলকাতার নিউ টাউনে সোমের অফিস, আর হাওড়ায় পোশাক কারখানা। কলকাতার বিভিন্ন জায়গায় সোমের ব্র্যান্ড শোরুম আছে। প্রায় বছরখানেক হলো লন্ডনেও সোম তার কোম্পানির ব্র্যান্ড চালু করেছে। এমন নয় যে সোমের পথ চলায় কোনো বাধা আসেনি, অনেক বাধা এসেছে। অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে সোমকে। সকল ঘাত প্রতিঘাত পার করে সোম আজ সফল ব্যবসায়ী। ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যানদের মধ্যে সোম একজন। ফিরে এলাম বর্তমানে। প্রিয়াঙ্কা, অপু আর সোমের মা বসে বসে গল্প করছিল। সোম ফ্রেশ হয়ে নিচে নেমে আসে আর প্রিয়াঙ্কাকে বলে, মিস প্রিয়াঙ্কা, তুমি বাড়ি যাবে না? চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, চলুন যাওয়া যাক। শোন প্রিয়াঙ্কা, কাল সকালবেলা জলদি জলদি করে চলে আসবি। আর হ্যাঁ, তোর বাবাকেও নিয়ে আসবি। প্রতীক তো জানে কাল বাড়িতে পুজো আছে, তাই ও নিজেই কাল জলদি চলে আসবে বলেছে। তুই না একটু তাড়াতাড়ি চলে আসিস। তুমি ভেবো না গো, আমি কাল ঠিক সময় মতো চলে আসবো। শুধু তুমি তোমার ছেলেকে বলে দিও আমাকে যেন কাল ছুটি দিয়ে দেয়। তোর বসকে নিয়ে ভাবিস না, তোর বসের বস হচ্ছি আমি। কাল তোর বসেরও ছুটি। নিজের মা আর প্রিয়াঙ্কার এমন ভাব দেখে সোম শুধু অবাক হচ্ছে। মাত্র 2 ঘন্টার সময়ের মধ্যে প্রিয়াঙ্কা আর সোমের মায়ের বেশ ভালোই ভাব জমে গেছে। সকলের কাছ থেকে বিদায় নিয়ে প্রিয়াঙ্কা বেরিয়ে গেল নিজের বাড়ির উদ্দেশ্যে। সোম ড্রাইভ করছে আর বারবার আর চোখে প্রিয়াঙ্কাকে দেখছে। প্রিয়াঙ্কা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। সোম সামনের দিকে তাকিয়ে প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করে, ভালোবাসতে কি কি লাগে জানো? সোমের এমন প্রশ্ন শুনে সোমের দিকে তাকায় প্রিয়াঙ্কা আর মুচকি হেসে বলে, ভালোবাসতে গেলে প্রথমে একটা মানুষ প্রয়োজন, সেটা ছেলে কিংবা মেয়ে হতে পারে। তারপর ছেলে মেয়ের মাঝে বন্ধুত্ব হওয়া প্রয়োজন, কারণ আপনি যাকে ভালোবাসবেন তাকে যদি আপনি বন্ধু না ভাবেন তাহলে মনের মিল কখনোই হবে না। তারপর একে অপরের ওপর বিশ্বাস রাখতে হবে, কারণ বিশ্বাস একটা সম্পর্কের মূল ভিত্তি। যে ভালোবাসার বিশ্বাস নেই সেই ভালোবাসার কোনো ভিত্তি নেই। আর সব থেকে প্রয়োজনীয় উপাদান হলো সম্মান। যদি ভালোবাসার মানুষটাকে আপনি কোনো সম্মানই না করেন তাহলে সেই ভালোবাসা শুধুমাত্র নামেই ভালোবাসা। আমার মতে এইগুলো লাগে ভালোবাসতে। তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে কেমন করে ভালোবাসবে? তাকে তার যে কোনো অবস্থায় মেনে নেব। তার খারাপ সময় তার হাতে হাত রেখে ভালো সময়ের দিকে হেঁটে যাব, আর ভালো সময়ে তার কাঁধে মাথা রেখে আগামীর কথা ভাবব। তাকে খুব করে চাইব আর অনেক করে পাব। তাকে এতটা ভালোবাসবো যে সে অবিচ্ছু শুধু আমার ভালোবাসার পিপাসিত থাকবে। আমি তার কাছে আর সে আমার কাছে খোলা বইয়ের মতো থাকবে। খুব ভালোবাসবো তাকে। কাউকে ভালোবাসো? কে কেউ আছে তোমার জীবনে? মিথ্যে বলবো না, একজনকে না দেখি অসম্ভব ভালোবেসে ফেলেছি তাকে। এতদিন শুধু তাকে আমি কল্পনায় ভাবতাম, কিন্তু এখন তাকে দেখার পর কল্পনায় আর ভাবি না।
কিন্তু তাকে আমার মনের কথা জানানোর মতো সাহস আমার নেই। তাও বলবো, আমি তাকে অসম্ভব ভালোবাসি। সে কখনোই আমার ভালোবাসার ঘনত্ব মাপতে পারবে না। সে আমার ভালোবাসার গভীরতা মাপতে গেলে সে নিজেই গভীরতায় হারিয়ে যাবে। আমি কি সেই সৌভাগ্যবান পুরুষের নাম জানতে পারি? আজ বলেছিলাম, আমি বিশেষ কোনো কারণ ছাড়া অপেক্ষা করতে পছন্দ করি না। নাম বলবো না, শুধু এতটুকু বলতে চাই, আমি তাকে গত 4 বছর ধরে না দেখে ভালোবেসেছি। আজ অবশেষে তার দেখা পেয়ে গেছি। যখন সে শূন্য ছিল, আমি তখন থেকেই তার অপেক্ষা করেছি, আর এখনো করে যাচ্ছি। প্রিয়াঙ্কার এমন উত্তরে সোমের আর বুঝতে বাকি রইল না প্রিয়াঙ্কা আসলে কার কথা বলছে। তাই চুপচাপ ড্রাইভ করছে। প্রিয়াঙ্কাও সেই আগের মতো জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। প্রায় মিনিট 10 মধ্যে সোম প্রিয়াঙ্কার বাড়ির সামনে এসে গাড়ি থামায়। আজ আর গলির মোড়ে গাড়ি থামায়নি। প্রিয়াঙ্কা গাড়ি থেকে নেমে বাড়ির গেটের সামনে যেতেই সোম বলে ওঠে, বিয়ে করবে আমায়? আমি তোমার মতো এত অপেক্ষা করতে পারবো না। সোমের প্রস্তাব শুনে থেমে যায় প্রিয়াঙ্কা। সোমের দিকে না তাকিয়ে জবাব দেয়, কাল পুজোতে বাবা যাবে। বিয়ের কথা না হয় বাবা মায়ের উপর ছেড়ে দিন। এখন বাড়ি ফিরে যান আর বাড়িতে কথা বলুন। প্রিয়াঙ্কার উত্তরে সোমের ঠোঁটে ফুটে ওঠে প্রাপ্তির হাসি। প্রিয়াঙ্কা সোমকে নিজের মতামত জানিয়ে সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা বাড়ির ভিতরে ঢুকে গেল। সোম খুশি মনে বাড়ি ফিরল। সোমের হাতে একটা শপিং ব্যাগ, মুখে হাসি। আর এমন খুশি খুশি ভাব দেখে সোমের মা জানতে চায়, কিরে বাবু, এত খুশি খুশি লাগছে কেন তোকে? কি হয়েছে? মা, কাল প্রিয়াঙ্কার বাবা আমাদের বাড়ি আসবে। তুমি আর বাবা প্রিয়াঙ্কার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিও। আমি বিয়ের জন্য তৈরি আছি। অবশেষে ঈশ্বর আমাকে সঠিক মানুষের সন্ধান করে দিয়েছে। আমি ওকে হারাতে চাই না, আর না ওকে আরও অপেক্ষা করাতে চাই। কথাগুলো বলে সোম নিজের ঘরে চলে যায়। সোমের মা ছেলের এমন খুশি দেখে তৃপ্তির হাসি দেয়। পরদিন সকালবেলা প্রিয়াঙ্কা চলে আসে সোমের বাড়ি। প্রতীকও সাথে এসেছে। ও হ্যাঁ, এত কিছুর মাঝে প্রতীকের পরিচয় দেওয়াই হয়নি। প্রতীক হচ্ছে প্রিয়াঙ্কার ছোট ভাই। প্রতীক আর অপু একই স্কুলে পড়েছে আর এখন একই কলেজে পড়ে। অপু আর প্রতীকের মধ্যে একটু একটু ভাব চলছে। প্রিয়াঙ্কা এসেই পুজোর কাজে লেগে গেছে। প্রতীক আর অপু মিলে ফুল দিয়ে বাড়িটাকে সাজাচ্ছে। প্রিয়াঙ্কা আর সোমের মা মিলে পুজোর প্রসাদ বানাচ্ছে। এদিকে সোম এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। বাড়িতে এমন শোর সারাবার শুনে সোমের ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। সোমকে দেখে প্রিয়াঙ্কা কফি বানিয়ে সোমের কাছে নিয়ে গেল। প্রিয়াঙ্কার হাত থেকে কফি নিতে নিতে সোম বলে, আমার ঘরে আলমারিতে একটা শপিং ব্যাগ আছে, ওটাতে তোমার জন্য একটা গিফট আছে। তুমি এখনই আমার ঘরে যাও আর ব্যাগটা নিয়ে এসো। সোমের কথা শুনে প্রিয়াঙ্কা কিছু বলল না, একটু লাজুক হেসে চলে গেল। এদিকে অপু আর প্রতীকের মধ্যে বেঁধে গেছে মতবিরোধের দ্বন্দ্ব। ওদের হট্টগোল শুনে সোম ওদের কাছে যায় আর দেখে দুজন ঝগড়া করতে করতে চুল চেরাচেরি অবস্থায় চলে গেছে। একজন বুনো ওল তো একজন বাঘা তেঁতুল। ওদের ঝগড়া থামাতে সোম ধমকের সুরে বলে, আহ, কি হচ্ছে কি এখানে শুনি? কি নিয়ে দুজনে এমন সাপ নেউলের মতো লড়ছিস? দেখ না দাদা ভাই, এই প্রতীকটা আমার কথা শুনছে না। আমি বলেছি এই সাদা ফুলগুলো মেন গেটের সামনে লাগাবো, আর এই প্রতীক বলছে এই লাল ফুলগুলো লাগাবে। এখন তুই বল, এই আইডিয়াটা ঠিক আমারটা নাকি ওই গাধা প্রতীকেরটা? এই অপু, একদম আমাকে গাধা বলবি না। একবার নিজেকে আয়নায় দেখেছিস? শ্যাওড়া গাছের পেতনিদের মতো দেখতে, আবার আমাকে বলে গাধা। শোন, আর একবার যদি আমাকে গাধা বলেছিস তো আমি তোকে শ্যাওড়া গাছের আগায় পেটিএম করে দেব, বলে দিলাম। দাদা, তুমি তোমার বোনকে বুঝিয়ে বলে দাও, পরে কিন্তু বলতে পারবে না আমি আগে থেকে ওকে সতর্ক করিনি। হ্যাঁ। সোম ওদের ঝগড়া দেখে নিজেই বোকা বনে চলে গেছে। ওদের আর কি বলবে, বোকার মতো তাকিয়ে আছে দুজনের দিকে। এমন করেও যে ঝগড়া করা যায় এটা সোম আজ প্রথম জানলো। এই ঝগড়ার আদৌ কোনো লজিক আছে কিনা সেটা সোম খোঁজার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে দুজনের উদ্দেশ্যেই বলে, এমন টম অ্যান্ড জেরির মতো ঝগড়া না করে দুজনে শান্তিতে বসে ভাবলেই সমস্যার সমাধান বাড়িয়ে আসতো। এখন শোন আমার কথা, তোদের দুজনের আইডিয়া সুন্দর, কিন্তু আমি বলি যদি সাদা আর লাল ফুল মিলিয়ে মেন রোডটা ডেকোরেটর করিস তাহলে জিনিসটা আরও বেশি ভালো মানাবে। এখন তোরা ভেবে দেখ কি করবি। আমি আমার অপিনিয়ন থেকে তোদের জানালাম, দুজনে ঠান্ডা মাথায় ভেবে দেখ। আমি বাসের ঘরে আছি, যদি তোদের আরও কোনো ঝগড়া রিলেটেড কথা আমি শুনি
তাহলে দুজনকে ব্যাং বানিয়ে রেখে দিব। সোমের কথায় দুজনেই চুপ করে আছে। সোম ওদের চুপটি দেখে আর কিছু বলল না, সোজা চলে গেল নিজের ঘরে। এদিকে অপু আর প্রতীক মিলে সোমের দেওয়ার সিদ্ধান্তে কাজ শুরু করে দিল। সোম নিজের ঘরে ঢুকে দেখে প্রিয়াঙ্কা চুপ করে আলমারির সামনে দাঁড়িয়ে আছে। সোম বুঝতে পারছে প্রিয়াঙ্কা আলমারিটা খুলতে দ্বিধাবোধ করছে, তাই সোম একটু কেশে বলে, প্রিয়াঙ্কা, এমন করে দাঁড়িয়ে আছো কেন? আলমারিটা খুলে ব্যাগটা বের করো। সোমের কথা শুনে সোমের দিকে ঘুরে দাঁড়ায় প্রিয়াঙ্কা। আমতা আমতা করে বলে, আসলে আমি আমি কি করে আপনার ব্যক্তিগত জিনিসপত্রে হাত দিই বলুন তো? তুমি আর কিছুক্ষণ পর আমার একান্ত ব্যক্তিগত হয়ে যাবে, তাই তোমার আর আমার মাঝে আমি কোনো প্রকারের দ্বিধাদ্বন্দ্ব বা দূরত্ব চাই না, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। এখন লক্ষ্মী মেয়ের মতো আলমারিটা খুলো, ব্যাগটা বের করে নিজের সাথে নিয়ে যাও। আর আজ পুজোতে যদি তুমি আমার দেওয়া ওপরটা পরো তাহলে খুব বেশি খুশি হব। সোমের কথা মতো প্রিয়াঙ্কা আলমারি থেকে ব্যাগটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সোমের কথার কোনো উত্তর দেয় না। পুজো শুরু করার সময় হয়ে গেছে। একে একে সবাই পুজোর স্থানে উপস্থিত হচ্ছে আর যার যার আসন গ্রহণ করছে। সোম পুজোর স্থানে বসে অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রিয়াঙ্কার জন্য। সোমের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয়াঙ্কা পুজোর স্থানে উপস্থিত হলো। প্রিয়াঙ্কার পরনে সাদা লালের মিশ্রণের একটা শাড়ি। এই মিশ্র রঙের শাড়িতে বেশ মানিয়েছে ওকে। সোম অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়াঙ্কার দিকে। এই শাড়িটাই সোম গতকাল রাতে প্রিয়াঙ্কার জন্য কিনেছিল। প্রিয়াঙ্কা সোমের চাহনিতে লাজুক হাসে। সোমের মা ওদের ভাব দেখে প্রিয়াঙ্কাকে বলে, প্রিয়াঙ্কা, তুই গিয়ে সোমের পাশে বসে পড়। আমার ছেলে সেই কখন থেকে তোর অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। যা, জলদি বসে পড়, এক্ষুনি পুজো শুরু হবে। সোমের মায়ের কথা মতো প্রিয়াঙ্কা সোমের পাশে গিয়ে বসে পড়ে। সোম প্রিয়াঙ্কার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তোমাকে একদম রসগোল্লার মতো লাগছে। এখন শীতে সিঁদুর পরায়নি বলে বউ বউ লাগছে বললাম না, কিন্তু তুমি ভেবো না, খুবই শীঘ্রই তোমার সিঁথিতে আমার নামে সিঁদুর থাকবে, আর তারপর সারাদিন তোমাকে বউ বউ করে ডাকবো। সোমের কথায় লজ্জায় লাল হয়ে যাচ্ছে প্রিয়াঙ্কা। সোম প্রিয়াঙ্কার মুখ দেখে বুঝতে পারছে প্রিয়াঙ্কা খুব লজ্জা পাচ্ছে, আর এই লজ্জার জন্য যে কোনো সময় জ্ঞান হারাতে পারে। তাই সোম আর প্রিয়াঙ্কাকে কিছু বলল না। পুজো সম্পন্ন হয়েছে। আমন্ত্রিত অতিথিরা সবাই চলে গেছে। বসার ঘরে প্রিয়াঙ্কার বাবা, প্রতীক, সোমের বাবা মা আর সোম বসে আছে। অপু আর প্রিয়াঙ্কা মিলে সবার জন্য চা বানাচ্ছে। সোমের বাবা প্রিয়াঙ্কার বাবাকে বলে, বলছিলাম কি ভাই সাহেব, আমাদের ছেলে প্রিয়াঙ্কাকে খুব পছন্দ করে, আর আমাদেরও প্রিয়াঙ্কা খুব পছন্দের। যদি আপনি রাজি থাকেন তাহলে আমরা প্রিয়াঙ্কাকে আমাদের ছেলের বউ করে আনতে চাই। আমার কোনো আপত্তি নেই, আমারও সোমকে ভীষণ পছন্দ হয়েছে। প্রিয়াঙ্কার বাবার সম্মতি পেয়ে সোমের বাবা মা বিয়ের কথা আগাতে থাকে। সোম কিছু ভেবেচিন্তে তার সিদ্ধান্ত নেয় যে ওদের বিয়েটা 3 মাস পর হবে। সোম এই বিষয়ে কোনো আপত্তি জানায়নি। সে মনে মনে খুব খুশি, এই 3 মাসে সে প্রিয়াঙ্কাকে ভালো করে চিনবে, জানবে। বিয়ের বিষয়ে সবার কথা বলা শেষ হলে প্রিয়াঙ্কা চা নিয়ে আসে। সবাইকে চা দিয়ে সোমকে যখন চা দিতে যায় তখন সোম প্রিয়াঙ্কাকে চোখ মারে। সোমকে অবাক করে দিয়ে প্রিয়াঙ্কাও সোমকে চোখ মারে। সোম সবে চায়ে চুমুক দিয়েছে, ওর অমনি প্রিয়াঙ্কা চোখ মারায় প্রিয়াঙ্কার এই রূপ দেখে সোমের বিষম উঠে যায়। সোমের এমন অবস্থা দেখে প্রিয়াঙ্কা বহু কষ্টে হাসি আটকে রাখছিল। দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে সোমের জন্য পানি নিয়ে আসে। সময়গুলো ভালোই কাটছিল ওদের। সোম প্রতিদিন সকালে প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে অফিসে যায়, আবার অফিস শেষে বাড়ি পৌঁছে দেয়। ছুটির দিনে প্রিয়াঙ্কার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় দুজনে। একসঙ্গে বেশ ভালোই সময় কাটায় তারা। সবকিছুই ভালো চলছিল। বিপত্তি ঘটে বিয়ের ঠিক 15 দিন আগে। সোম আর প্রিয়াঙ্কা অফিসে একটা জরুরি মিটিংয়ে ছিল। মিটিং চলাকালীন সময়ে বারবার সোম আর প্রিয়াঙ্কার ফোন বেজে উঠছিল। অবশেষে প্রিয়াঙ্কা আর সোম কোনো মতে মিটিং শেষ করে ফোনটা হাতে নেয় আর দেখে অপু আর প্রতীক কল করছে। সোম অপুকে কল করতে যাবে, ঠিক তখনই আবার সোমের ফোনটা বেজে ওঠে। এইবার অপু নয়, প্রতীক ফোন করেছে। সোম খুব রাগ হয়ে ফোনটা রিসিভ করে আর বলে, দেখছিস ফোনটা রিসিভ করছি না, তোর বোঝা উচিত ছিল আমার কোনো দরকারি কাজে আটকে আছি। সোম দাদা, আমি বড্ড অসহায় হয়ে তোমাকে কল করেছি। তুমি জলদি জলদি নিউজ দেখো, তাহলে সব বুঝতে পারবে। প্রতীকের কথা শুনে সোম মিটিং রুমে থাকা টিভিটা অন করলো আর নিউজ দেখে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে ধপাস করে চেয়ারে বসে পড়ল।
প্রিয়াঙ্কা নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছে না। ছলছল চোখে একবার সোমের দিকে তাকাচ্ছে তো একবার টিভির দিকে তাকাচ্ছে। নিউজের হট টপিক হচ্ছে কলকাতার সুনামধন্য ব্যবসায়ী শতরূপা টেক্সটাইল কোম্পানির মালিক তার প্রাক্তন প্রেমিককে 3 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় রেখে গোপনে বিয়ে করছে তারই অফিসের পিএ মিস প্রিয়াঙ্কাকে। টিভি স্ক্রিনে ভাসছে তৃষার অসহায় চেহারাটা। প্রিয়াঙ্কা সোমের সামনে হাঁটু গেড়ে বসে সোমকে জিজ্ঞেস করে, নিউজে যা বলেছে তা কি সত্যি? প্রিয়াঙ্কা, আমি ভাবতে পারছি না তুমি আমাকে এই প্রশ্ন করছো। তুমি কি আমায় বিশ্বাস করো না? আমি আপনাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি, আর বিশ্বাস করি বলেই আপনাকে ছেড়ে যাচ্ছি না। শুধু সত্যিটা জানতে চাইছি। যদি আমায় বিশ্বাস করো তাহলে আবার আমার জন্য অপেক্ষা করতে পারবে। আমাকে 4 দিন সময় দিতে পারবে? আমি বহুকাল আপনার অপেক্ষায় ছিলাম। আপনাকে না দেখে আপনাতে মত্ত ছিলাম। আমি নিজের থেকে বেশি আপনাকে বিশ্বাস করি। আমি আপনার জন্য অপেক্ষা করব। আমি আপনাকে 4 দিন সময় দিচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি তোমার হতে যে কোনো শর্তে রাজি। এই 4 দিন আপনি আমার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখবেন না। আমার বাড়ি গিয়ে আমার সাথে না দেখা করবেন আর না আমার কোনো কল করবেন। এই 4 দিন আমি আর আপনি একে অপরের থেকে যোগাযোগ বিচ্ছিন্ন থাকব, কিন্তু 4 দিন পর আমি আপনাকে পুরোপুরিভাবে আমার করে চাই। আমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি চাই না। আমার আর আপনার মাঝে কোনো বাধা দূরত্ব চাই না। আমি আপনার কিচ্ছু চাই না, আমি শুধু আপনাকে চাই। প্রিয়াঙ্কার কথা শেষ হতেই সোম আটকে ধরে প্রিয়াঙ্কার ঠোঁট জোড়া মেতে ওঠে গভীর চুম্বনে। ওদের হুঁশ ফিরতেই প্রিয়াঙ্কা সোমের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সোমের কপালে চুমু দিয়ে বেরিয়ে যায় অফিস থেকে। এদিকে সোম এখনো সেই আগের জায়গায় দাঁড়িয়ে আছে, ভাবছে কি করে তৃষার আসল সত্য সবার সামনে আনা যায়। বেশ কিছুক্ষণ ভাবার পর উপায় পেয়ে যায় সোম। ফোনটা হাতে নিয়ে কাউকে কল করে। কলটা রিসিভ হতেই সোম বলে, শর্টলেগে কপি শপে জলদি আয়, আমি তোর অপেক্ষায় আছি। মুখোমুখি বসে আছে সোম আর তৃষা। সোমের চোখে মুখে বিরাজ করছে গম্ভীরতা, আর তৃষার চোখে মুখে আছে ভয়ের ছাপ। ওদের মধ্যে চলছে পিন পিন নীরবতা। সোম ওদের মধ্যকার নীরবতা ভেঙে বলে, কেন আমার মৃত্যু গুজব রটালি তৃষা? তুমি আমায় ভালোবাসো, এটা আমি জানি। আমাকে খুব করে চাও। আমি তো তোমার উপর একটু অভিমান করেছিলাম, অপেক্ষায় ছিলাম তুমি আমার কাছে আসবে আর ভালোবাসা দিয়ে আমার অভিমানগুলোকে ধুয়ে মুছে দেবে। আমি ভাবতে পারিনি তুমি এমন কিছু করবে। বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি তুমি আমার অপেক্ষায় ছিলে। তোমাকে যখন ওই মেয়েটার সাথে দেখেছিলাম তখন আমার খুব কষ্ট হয়েছিল, আর যখন জানতে পারি তুমি ওই মেয়েটাকে বিয়ে করেছো তখন আমার মাথা খারাপ হয়ে যায়। আর আমি কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না কি করব, তাই এমন কাজ করেছি। প্লিজ সোম, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি ওই মেয়েকে বিয়ে করতে রাজি না। সেটা মায়ের জোড়াজড়িতে এই বিয়ে করতে রাজি হয়েছি। আমি এখন তোমাকে ভালোবাসি, তোমাকে চাই। যা কিছু করেছো সব কিছু ভুলে যাও। চলো আমরা নতুন করে জীবন শুরু করি। বিয়ে করব আমরা। আমি সেই কবে তোমাকে বিয়ে করার জন্য তৈরি হয়ে বসে আছি। তুমি বলো কবে বিয়ে করবে? 3 দিন পর আমরা বিয়ে করব। হাতে বেশি সময় নেই। তুমি কালকের মধ্যে বিয়ে সকল কেনাকাটা শেষ করে ফেলো। আর আমি আজ বাড়ি গিয়ে মায়ের সাথে কথা বলছি। তুমি ভেবো না বিয়েটা হবে। সোমের প্রস্তাবে তৃষা খুশিতে পাগল হয়ে যাচ্ছে। সোম তৃষার এমন খুশি দেখে মুচকি হেসে তৃষার হাতে একটা কার্ড ধরিয়ে দিয়ে বলে, এই কার্ডটা রাখো, বিয়ের জন্য কেনাকাটা করবে। আমি এখন উঠি। তুমি বিয়ের সকল প্রস্তুতি জলদি জলদি শেষ করো। তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে, খুব আদর দিতে ইচ্ছে করছে তোমাকে। সোম, তুমি ভেবো না আমি এত জলদি জলদি আমাদের বিয়ের প্রস্তুতি শেষ করে ফেলবো। তারপর বিয়ে হয়ে গেলে তো যত খুশি আদর করো, আমি কিচ্ছু বলবো না। শোনো, আমি এখন উঠছি। অফিসে কিছু দরকারি কাজ আছে, তুমি সাবধানে থেকো, ঠিক আছে? তৃষার কাছ থেকে বিদায় নিয়ে সোম চলে যায়। তৃষা এখনো কফি শপে বসে আছে। কত সহজে সোমকে আবার বোকা বানালো এটা ভেবে খুশিতে নাচছে। সোম আর তৃষার বিয়ের খবরটা ভাইরাসের মতো ছড়িয়ে পড়ল মিডিয়ায়। প্রত্যেকটা নিউজে ছেয়ে গেছে সোম আর তৃষা। প্রিয়াঙ্কা এই খবর শুনে খুব ভেঙে পড়ে সেদিন। খুব কেঁদেছে প্রিয়াঙ্কা, গগন কাঁপিয়ে কেঁদেছে। পাড়া প্রতিবেশীর কথা চিন্তা করে
পাড়া প্রতিবেশীর কথা চিন্তা না করে কেঁদেছে। তারপর আর প্রিয়াঙ্কা টিভি কিংবা ফোনে কোনো নিউজ দেখেনি। দেখতে দেখতে 4 দিন পার হয়ে গেল। এই 4 দিনে সোম একবারের জন্যও প্রিয়াঙ্কার সাথে দেখা করেনি, এমনকি একটা কলও করেনি। এদিকে প্রিয়াঙ্কা তৃষার সঙ্গে সোমের বিয়ে হয়ে গেছে মনে করে নিজেকে গৃহবন্দী করে রেখেছে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, কারোর সাথে কোনো কথা বলে না। পরন্ত বিকেল প্রিয়াঙ্কা চুপচাপ নিজের ঘরের বেলকনিতে বসে আছে আর তাকিয়ে আছে মেঘাচ্ছন্ন আকাশ পানে। প্রিয়াঙ্কার মনেও মেঘেরা ভর করে আছে আর প্রকৃতিও আজ প্রিয়াঙ্কার সঙ্গে তাল মিলিয়ে চলছে। আকাশ পানে তাকিয়ে সোমের কথা ভাবছে প্রিয়াঙ্কা। হঠাৎ করে প্রিয়াঙ্কার কানে পৌঁছায় সোমের কণ্ঠ। পিছন ফিরে তাকিয়ে দেখে সোম দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কাকে দেখে সোমের মনের ভিতরটা ধক করে ওঠে। কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলে গেছে, না ঘুমিয়ে চোখের নিচে কালি জমে গেছে, শরীরটাও একটু শুকিয়ে গেছে। প্রিয়াঙ্কা সোমকে দেখে অভিমানী হয়ে বলে, কেন এসেছেন এখানে? বিয়ে করে নতুন বউকে নিয়ে এসেছেন দেখাতে? যদি কথা দিয়ে কথা রাখতে না জানেন তাহলে কেন আমাকে কথা দিয়েছিলেন যে সারা জীবন আমার হয়ে থাকবেন? আমি কি এমন অপরাধ করেছিলাম যে আমাকে এমন করে শাস্তি দিলেন? কেন আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলেন? আমি আপনার অপেক্ষায় বেশ ভালোই দিন কাটাচ্ছিলাম। কেন আপনি আমার অপেক্ষার অবসান ঘটিয়ে সারা জীবনের জন্য আমার মনে আপনাকে পেয়ে হারানোর যন্ত্রণার বীজ রোপণ করলেন? প্রিয়াঙ্কার কথাগুলো শুনে সোমের ভিতরে এক অদৃশ্য সুনামি সৃষ্টি হচ্ছে। প্রিয়াঙ্কাকে শান্ত করতে শক্ত করে জড়িয়ে ধরে। প্রিয়াঙ্কা চুপচাপ দাঁড়িয়ে আছে। সোম থেকে ছাড়া পাওয়ার জন্য হাত পা ছোড়াছুড়ি করছে। সোম বুঝতে পারছে প্রিয়াঙ্কা খুব কষ্ট পেয়ে পাথরের রূপ নিচ্ছে। প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়ে সোম ওর সামনে দাঁড়ায় আর বলে, আমি আমার দেওয়া কথা ভুলিনি, আর না তোমাকে কোনো মিথ্যে স্বপ্ন দেখিয়েছি। আমি তোমার ছিলাম, তোমারই আছি, আর তোমারই থাকবো। আবার মিথ্যে প্রতিশোধ দিচ্ছেন? আবারও ব্যতীত হৃদয় সুপ্ত অনুভূতি জাগিয়ে তুলছে? পুরনো স্বপ্নগুলো এখনো অপূর্ণ রয়ে গেছে। আগে ওইগুলো পূরণ করি, আর ওইগুলো পূরণ করতে করতে না হয় নতুন স্বপ্ন বুনবো। এখন অযথা মনের কষ্ট না বাড়িয়ে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে, ঠিক আছে? এখন এখানে বসো আর আমার কথা শোনো। আমার আর তিশার বিয়ের খবরটা একটা সাজানো নাটক ছিল। তিশার মৃত্যু সকলের সামনে আনতে এই নাটক করতে হয়েছে, আর তিশা এখন জেলে আছে। সোম প্রিয়াঙ্কাকে বসিয়ে গত 4 দিনের সকল ঘটনা খুলে বলে। তিশার মিথ্যা সকলের সামনে আনতে আর ওকে শাস্তি দিতে আমি আর আমার বন্ধু মিলে একটা প্ল্যান বানাই। আর প্ল্যানটাই হচ্ছে আমি তিশাকে বিয়ের প্রস্তাব দিই, আর তিশা আমার প্রস্তাবে রাজি হয়ে যায়। তিশা কখনো আমাকে ভালোবাসেনি, ও শুধু টাকার জন্য আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আমাদের বিয়ের টপিক আর তিশার কারসাজি যেন কেউ ভুলে না যায়, তাই বিয়ের খবরটা মিডিয়াতে ছড়িয়ে দিই। আমাদের প্ল্যান মতো বিয়ের দিন সকালে বাড়ির ভর্তি মানুষের সামনে আমার বন্ধু কিছু পুলিশ আর ইনকাম ট্যাক্সের কিছু নকল লোক নিয়ে হাজির হয়। পুলিশ অফিসার সবাই সিভিল ছিল। তিশার উপস্থিত নকল ইনকাম ট্যাক্সের লোকেরা জানায় আমার কোম্পানির ট্যাক্সে কারসাজি আছে, তাই তারা আমার অফিসে, কারখানা আর আমার ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু অনির্দিষ্টকালের জন্য সিল করেছে। এইগুলো শোনার পর তিশা বিয়ের মণ্ডপ থেকে বিয়ে করবে না বলে উঠে দাঁড়ায়। আমি এই বিয়ে করতে পারবো না। এসব কি বলছো তুমি তিশা? বিয়ে করবে না কেন? তুমি তো আমায় ভালোবাসো, তাই না? আমি তোমাকে ভালোবাসতাম যতক্ষণ তোমার কাছে টাকা ছিল, ততক্ষণ আমি তোমাকে ভালোবাসতাম। এখন তুমি সেই আগের মতো গরিব হয়ে গেছো, তাই আর তোমাকে ভালোবাসি না। তিশা এমন করো না, আমার কথা ভাবো অন্তত। আমাদের অনাগত সন্তানের কথা ভাবো। কিসের সন্তান? কার সন্তান? আমি তো প্রেগনেন্ট না, তা সন্তান আসবে কোত্থেকে? আমি তো তোমাকে বিয়ে করার জন্য এই মিথ্যেটা বলেছিলাম, এই কথাটা তো তুমিও জানো। তৃষার এমন স্বীকারোক্তি পেয়ে সোম জোরে জোরে হাসতে শুরু করে। সোমের হাসি দেখে তৃষা বোকার মতো তাকিয়ে আছে। সোম হাসি থামিয়ে সিভিলে থাকা পুলিশ অফিসারদের বলে, অফিসার, অ্যারেস্ট করুন। এই ঠকবাজ মেয়ের নামে ফ্রড কেসে ফাইল করবেন, সাথে মানহানির। পুলিশ তৃষাকে ধরে নিয়ে যায় আর তৃষার নামে কেস ফাইল করে। সোমের বন্ধু তৃষার এই ঠকবাজির খবরটা পুরো মিডিয়ার সামনে তুলে ধরে। প্রিয়াঙ্কা এক ধ্যানে সোমের কথাগুলো শুনছিল। সোমের কথা শেষ হতেই প্রিয়াঙ্কা সোমের দিকে ভালো করে তাকায় আর বলে, আমি আপনাকে একটু জড়িয়ে ধরি, আপনি তো এখন আমার মানুষ। সোম প্রিয়াঙ্কার সামনে বসেছিল।
প্রিয়াঙ্কার এমন আবদার শুনে সোম উঠে দাঁড়ায় আর 2 কদম পিছিয়ে গিয়ে দাঁড়ায়। নিজের বুকে 2 হাত মেলে বলে, খবরদার কাছে আসবে না। আমার শরীর, বুক, ঠোঁট সব আমার বইয়ের জন্য। সোমের এমন কথায় প্রিয়াঙ্কা কি বলবে বুঝে উঠতে পারছে না। বসে বসে ভাবছে লোকটা এত নির্লজ্জ কবে হলো। প্রিয়াঙ্কা আমতা আমতা করে বলে, আমি তো আপনার শরীর ঠোঁট চাইনি, শুধু জড়িয়ে ধরতে চেয়েছিলাম। আমি তো আপনার মতো নির্লজ্জ না। আজ বুক চাইছো, কাল ঠোঁট চাইবে, আর পরশু আমার সোমকে তার কথা শেষ করতে দেয় না প্রিয়াঙ্কা। দৌড়ে গিয়ে মুখ চেপে ধরে। সোম আর কিছু বলতে পারে না। প্রিয়াঙ্কা রাগীশ্বরে বলে ওঠে, আপনি এত ঠোঁটকাটা স্বভাবের হয়ে যাচ্ছেন কেন, বলুন তো একটু। সোম তার মুখে রাখা প্রিয়াঙ্কার হাতে চুমু দিতেই প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে হাতটা সরিয়ে নেয়। সোম প্রিয়াঙ্কার চিবুকে হাত রেখে বলে, তুমি যতক্ষণ সারা দুনিয়া মানুষের মতো আমার কাছে সাধারণ ছিলে, ততক্ষণ আমিও তোমার সাথে সাদাসিধা ভদ্রলোক ছিলাম। নিজের মানুষের কাছে ভদ্রতা কিসের? নিজের মানুষের কাছে লজ্জা পেতে নেই। সব পুরুষই তার নিজস্ব নারীর কাছে অসভ্য, ঠোঁটকাটা আর নির্লজ্জ হয়। আমি কোনো অসভ্য লোককে বিয়ে করব না, আপনি চলে যান। প্রিয়াঙ্কার কথা শুনে সোম প্রিয়াঙ্কাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলে, বলছি, এমন করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকলে কি হবে? আমার খিদে পেয়েছে, কিছু খেতে দিবে? আমাকে না চাইলে আমি কি করে আপনাকে খেতে দিই বলুন তো? সোমের কথা শুনে প্রিয়াঙ্কাও হাসতে হাসতে শক্ত করে জড়িয়ে ধরে। অবশেষে 2টি হৃদয় পুরনো ভালোবাসায় নতুন অধ্যায় শুরু করে। অপেক্ষায় থাকা 2টি হৃদয় তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন করে বাঁচতে শুরু করে। বেশ কিছুক্ষণ দুজন দুজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। সোম প্রিয়াঙ্কাকে বুকের ওপর রেখেই বলে, তুমি শুধু নিজেকে আমার জন্য ঠিক রেখো, আমি বাকিটা দেখে নেব। কঠোর প্রাকৃতিক পুরুষ মানুষ, কিন্তু অসম্ভব ভালোবাসাতে পারি। নিজেকে তৈরি করে নাও আমার ভালোবাসা সহ্য করে নিতে। প্রিয়াঙ্কা মুচকি হেসে সোমকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার এই রংবিহীন শুভ্র জীবনে আপনি একমাত্র রঙের ছটা। আপনি আমার একমাত্র শুভ্র রাঙা ভালোবাসা। আপনার ভালোবাসা সহ্য করতে আমি প্রস্তুত। সোম আর প্রিয়াঙ্কার বাড়িতে পড়েছে কাজের ধুম। বিয়ের আর মাত্র রয়ে গেছে 3 দিন। প্রিয়াঙ্কার বাবা অত দৌড়ঝাঁপ করতে পারে না বলে প্রতীক একা হাতে সবকিছু সামলাচ্ছে। প্রতীককে সাহায্য করতে প্রতীকের কয়েকজন বন্ধুও এসেছে। সব মিলিয়ে কাজ বেশ ভালোই এগিয়ে যাচ্ছে। আজ প্রিয়াঙ্কার গায়ে হলুদ। সোমের বাড়ি থেকে হলুদ পাঠানো হয়েছে। প্রিয়াঙ্কাকে হলুদের সাজে সাজিয়ে বাইরে নিয়ে এলো অপু। প্রিয়াঙ্কাকে ভারী সুন্দর লাগছে। প্রতীক সোমের কথা মতো হলুদের সাথে প্রিয়াঙ্কার কয়েকটা ছবি তুলে সোমকে হোয়াটসঅ্যাপ করে দিল। প্রিয়াঙ্কার পাশে অপুকেও দেখতে ভারী মিষ্টি লাগছে। প্রতীক তো একটু পর পর অপুর দিকে তাকাচ্ছে, ঘুরে ফিরে শুধু অপুর কাছেই এসে দাঁড়াচ্ছে। এমন নয় যে অপু প্রতীককে দেখছে না, অপুও চাইছে প্রতীক যেন তার পাশেই থাকে। হলুদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। অপু প্রতীককে প্রায় অনেক সময় ধরেই খুঁজছে। খুঁজতে খুঁজতে অপু বাড়ির পিছনের দিকটায় চলে যায়, আর সেখানে প্রতীকের সাথে একটা মেয়েকে হেসে হেসে কথা বলতে দেখে অপুর ভীষণ রাগ হয়, আর রাগী কণ্ঠে প্রতীককে বলে, সেই কখন থেকে তোকে খুঁজছি, আর তুই এখানে প্রেম বিলাস করছিস? আরে অপু, কি বলছিস তুই এসব? কিসের প্রেম? কার সাথে করছি? হয়েছে, এখন আর এত ঢং করতে হবে না। প্রিয়াঙ্কা দিদি তোকে ডাকছে, কি যেন দরকারি কথা আছে, যা গিয়ে দেখ। প্রতীক অপুর কথা মতো প্রিয়াঙ্কার কাছে চলে যায়, আর এদিকে অপু ওই মেয়েটাকে খুব ভালো করে শাসিয়ে দেয়। বলে আর যদি প্রতীকের আশেপাশে ওকে দেখে তাহলে ওকে গুম করে দেবে। মেয়েটা অপুর হুমকিতে বেশ ভালোই ভয় পায়। মেয়েটাকে ভয় দেখিয়ে বিদায় করে দিয়ে শয়তানি একটা হাসি দেয় অপু। হাসির শব্দ ভেদ করে কর্ণপাত হয় প্রতীকের ডাক। পিছন ঘুরে তাকিয়ে দেখে প্রতীক ডেভিল লুক নিয়ে দাঁড়িয়ে আছে। প্রতীকের এমন লুক দেখে অপু শুকনো একটা ঢোক গিলে আর একটা ঢোক গিলে আর একটা নিষ্পাপ হাসি দেয়। ছোটবেলায় মা গুঁড়ো দুধ খেতে নিষেধ করত, আর মায়ের চোখকে ফাঁকি দিয়ে সুন্দর করে গুঁড়ো দুধ খেতাম। আর মায়ের কাছে ধরা পড়ার পর মার খাওয়া থেকে বাঁচতে যেমন নিষ্পাপ চেহারা করে হাসি দিতাম, ঠিক তেমন অবস্থা হয়েছে অপুর। প্রতীক আস্তে আস্তে অপুর সামনে এসে দাঁড়ায়, আর অপুর মুখের দিকে ঝুঁকে অপুকে জিজ্ঞেস করে, মিস অপরাজিতা, অপু তুমি কি জেলাস ফিল করছো? আজও আমি কেন জেলাস হতে যাব? কি উল্টো পাল্টা বকছিস বলতো? তাহলে তুই জেলাস না? মোটেই না। তাহলে মিথ্যে বলে আমাকে দিদির কাছে পাঠালি কেন? আর মেয়েটাকে এমন হুমকি বা কেন দিয়েছিস? তোকে ভালোবাসি,
তুই আমার চোখের আড়াল হলে আমার কেমন জানি শূন্য শূন্য লাগে। তোকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে আমার খুব কষ্ট হয়। জানি না কেন বুকের ভেতর এক অজানা ব্যথা অনুভব করি। তোকে খুব ভালোবাসি, খুব খুব খুব। অপুর কথাগুলো বলতে বলতে কেঁদে দেয়। প্রতীক অপুর চোখের পানি মুছে দিয়ে অপুকে বুকে টেনে নেয় আর নরম কণ্ঠে বলে, পাগল মেয়ে, এমন বোকার মতো কাঁদছিস কেন? আমিও তোকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। সেই স্কুল থেকেই তোকে আমার ভালো লাগে। আমি কাছে না থাকলে তোর যেমন খারাপ লাগে, তোকে আমার সামনে না পেলে আমারও ঠিক তেমনই লাগে। সত্যি তুমি আমাকে ভালোবাসো? আমার ছেড়ে চলে যাবে না তো? তোর মতো রণচণ্ডীকে ভালো না বেশে কোনো উপায় আছে? আর তোকে ছেড়ে আমি যে থাকতে পারি না, তাই আমি নিজের জন্য তোকে কখনোই ছেড়ে যাব না। প্রতীককে আরো শক্ত করে জড়িয়ে ধরে অপু। ওদের আর বিরক্ত না করে আমরা বরং চলে যাই সোম আর প্রিয়াঙ্কার কাছে। হলুদ অনুষ্ঠান শেষ করে সবে মাত্র প্রিয়াঙ্কা ঘরে এসে বসলো আর অমনি ফোনটা বেজে উঠলো। প্রিয়াঙ্কা ফোনটা হাতে নিয়ে দেখে সোম কল করেছে, তাই আর দেরি না করে চট করে কলটা রিসিভ করে। এখনো জেগে আছেন কেন? কত রাত হয়েছে দেখেছেন? রাত গভীর হলে তো ভালোবাসা বাড়ে। কোনো দরকারি কথা থাকলে বলুন, নয়তো ফোন রাখুন। আমি খুব ক্লান্ত, আপনার সাথে এখন প্রেম আলাপ করতে পারবো না। ভালো নিরামিষ মেয়ে তো তুমি। অন্যের স্বামীর বউদের পাত্তা দেয় না, আর তুমি পাত্তা পেয়েও আমাকে পাত্তা দিচ্ছ না। বাহ, ভালোই তো অন্যের বউদের খবর জানেন। তা আর কি কি জানেন শুনি? জানি অনেক কিছুই, কিন্তু এখন বলবো না। এখন বলে দিলে আমাকে চিরকুমার থাকতে হবে। এই জীবনে আর বিয়ে শাদী হবে না, তাই ফুলসজ্জার রাতে বলবো কি কি জানি। উফ, ভারী নির্লজ্জ তো আপনি। এই আপনার লজ্জা করে না এসব বলতে? বারে এখনো লজ্জা পাওয়ার মধ্যে কি বললাম বলো তো? আর সেদিন বলেছিলে না তুমি আমার একান্ত ব্যক্তিগত শখের নারী, আর নিজের শখের নারীর সামনে পৃথিবীর সকল পুরুষের নির্লজ্জ হয়। পুরো সেম লিস্ট, বুঝতে পেরেছো আমার শখের নারী? আমি কি সত্যি আপনার শখের নারী? আমার রাস্তায় তুমি, আর গন্তব্যে তুমি। আমার তৃষ্ণাই তুমি, আমার জল জীবনে তুমি। তুমি আমার একমাত্র অন্তহীন প্রেম, যে প্রেমে শুরু আছে কিন্তু শেষ নেই। তুমি আমার স্বাদের নীল প্রজাপতি, তাই তো তোমাকে খুব যত্ন করে আমার বক্ষ পিঞ্জরায় আটকে রেখেছি। এখন তুমি বুঝে নাও তুমি আসলে আমার কি হও। আমি আপনার লেখা কবিতা, আমি আপনার দেখা স্বপ্ন, আমি আপনার অটুট বিশ্বাস, আমি আপনার মনের আকাশের মুক্ত পাখি। আর আপনি আমার কি জানেন? শখের পুরুষ। কথাটা বলেই প্রিয়াঙ্কা কলটা কেটে দেয় আর লাজুক হাসে। ওদিকে সোমও তৃপ্তির হাসি হাসে। পরদিন সকালে প্রিয়াঙ্কাকে হলুদের গোসল করানো হয়। তারপর দুপুরের দিকে অপু চলে আসে প্রিয়াঙ্কার বাড়ি। এসেই প্রথমে প্রতীকের সাথে দেখা করে, তারপর সোজা চলে যায় প্রিয়াঙ্কার কাছে। কিছুক্ষণ প্রিয়াঙ্কা আর অপু বসে গল্প করে, তারপর চলে আসে পার্লারের মেয়েরা আর প্রিয়াঙ্কাকে বউ সাজে সাজাতে শুরু করে দেয়। এদিকে সোমও বরবেশে তৈরি হচ্ছে। সবকিছু গোছগাছ করে বরযাত্রী বের হয়ে পড়ে। প্রায় আধ ঘন্টা সময় লাগে বরযাত্রীর পৌঁছাতে। সোম মণ্ডপে বসে আছে, প্রিয়াঙ্কাকে নিয়ে আসছে অপু। টকটকে লাল বেনারসিতে প্রিয়াঙ্কাকে মারাত্মক সুন্দর লাগছে। সোম হাঁ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়াঙ্কার দিকে। সোমের এমন চেয়ে থাকা দেখে প্রতীক সোমের কানে ফিসফিস করে বলে, সোম দাদা, মুখটা বন্ধ করো আবার, নয়তো মুখে মশা ঢুকবে। তারপর ডেঙ্গু হবে তোমার, আর নাম খারাপ হবে আমাদের। প্রতীকের কথায় মুখ বন্ধ করলো সোম আর প্রতীকের দিকে তাকিয়ে বলে, আজকে তুই আমারে খিল্লি করছিস, দেখবে আমারও সুযোগ আসবে। আমি সেদিন তোকে ধরে ধুলাই করব। আরে সোম দাদা, আমি তো মজা করছিলাম, তুমিও না সবসময় হুমকি দেওয়ার মুডে থাকো। প্রতীকের কথায় আর কোনো কথা বাড়ালো না সোম। পুনরায় বধূ সাজে সজ্জিত প্রিয়াঙ্কাকে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে অপুকে খুব সুন্দর লাগছে। আজ প্রতীকের চোখে অপুর চোখ পড়তেই প্রতীক অপুকে চোখ মারে। অপু বেশ ভালোই লজ্জা পায়। সকল নিয়মকানুন মেনে ভালোই ভালোই বিয়েটা সম্পন্ন হয়ে যায়। এখন শুরু হয়ে যাবে বিয়ে বাড়ির মূল আকর্ষণ, বিদায় কান্না। বাবা ভাইকে জড়িয়ে ধরে খুব কাঁদছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার এমন কান্না দেখে সোম তখন কিছু বলল না। বিদায় নিয়ে যখন সোম আর প্রিয়াঙ্কাকে গাড়িতে তুলে দেওয়া হলো আর প্রিয়াঙ্কা কান্না থামিয়ে একটু শান্ত হলো, তখন সোম প্রিয়াঙ্কাকে বলে, আচ্ছা, এমন করে মরা কান্না কাটছিলে কেন শুনি? বলি, আমি কি তোমাকে বিয়ে করে মেরে ফেলতে নিয়ে যাচ্ছি নাকি তোমাকে বেঁচে দিচ্ছি নাকি? কোনটা? আপনি কি বুঝবেন মেয়েদের আবেগ?
বাবা ভাইকে ফেলে নতুন বাড়িতে নতুন মানুষের কাছে একেবারে জন্য চলে যাচ্ছি, একটু তো কান্না আসবেই। না, আমি ভয় পাই না। মেয়েরা তো আবেগে কোথায় পায় আর পেয়ে এগুলো রাখে কোথায়? আর তুমি যেটাকে একটু কান্না বলছো, না ওটা একটু না, পুরো পরে 1 ঘন্টা শর্ট ফিল্ম ছিল। উফ, ভারী বদ লোক তো আপনি। সব কিছুতে আপনার সমস্যা। আপনাকে বিয়ে করে তো এখন আমার মনে হচ্ছে আমি নিজের ইচ্ছায় বলির পাঠা হয়েছি। মানে এখন আমি কাঁদতেও পারবো না। এতক্ষণ মেন পয়েন্টে এসেছো। তুমি আমার সামনে আমার অগোচর যা ইচ্ছে তা করতে পারবে, আমি কিছু বলবো না, কিন্তু আমার সামনে বা অগোচর কাঁদতে পারবে না। তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়, নিজেকে খুব অপরাধী মনে হয়। প্রিয়াঙ্কা সোমের কথায় হেসে দেয় আর সোমের বুকে বাঁ পাশে হাত দিয়ে বলে, ওরে বউ, এমন করে হেসো না। তোমার ওই হাসি আমার হৃৎপিণ্ড থামিয়ে দেয়। তোমাকে বলা হয়নি, প্রথম দিন তোমার হাসি দেখে আমি হার্টের রোগী হয়ে গেছি। এই অদমকে দয়া করে আমি সবে আজ বিয়ে করেছি। আমি আমার বিবাহিত জীবনটা উপভোগ করতে চাই। আমাকে এমন হার্ট অ্যাটাক দিয়ে মেরো না। যা বাবা, হাসলেও আপনার সমস্যা, কাঁদলেও আপনার সমস্যা। তাহলে আমি কি করব বলুন আমাকে একটু। আগে বাড়ি চলো, পরে বুঝিয়ে বলবো তোমার করণীয় কি কি। পুরুষ মানুষ যে এমন পেঁচানো হয় সেটা আপনাকে না দেখলে কেউ বুঝতেই পারবে না। এতে কারো বুঝতে হবে না, তুমি বুঝলেই হবে। এখন চুপচাপ সামনের দিকে তাকিয়ে বসে থাকো। আমি এখন তোমার গালে টুপ করে একটা চুমু খাবো, কোনো শব্দ করবে না। যদি কোনো প্রকারের শব্দ বা আমার কাছে বাধা দাও, তাহলে বেশ বড় আকারে লজ্জা পড়তে হবে তোমাকে। প্রিয়াঙ্কা সোমের কথা শুনে বড় বড় চোখ করে তাকিয়ে আছে সোমের দিকে। সোম প্রিয়াঙ্কার মাথা সোজা করে সামনের দিকে ঘুরিয়ে দিয়ে নিজের কাজ সেরে আফোলা মানুষের মতো বসে আছে। তাকে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না সে এতটা দুষ্টু। 8 ঘন্টার মধ্যেই ওরা বাড়ি পৌঁছে যায়। সোমের মা বরণডালা সাজিয়ে নিয়ে অপেক্ষা করছিল ওদের। শঙ্খ বাজিয়ে আর উলুধ্বনি দিয়ে সোমের মা প্রিয়াঙ্কাকে বরণ করে গৃহপ্রবেশ করালো। সোমের বাড়ি আত্মীয় স্বজনে ভর্তি। সোমের মা এক এক করে সবার সাথে প্রিয়াঙ্কার পরিচয় করিয়ে দিচ্ছে। আজ রাতটা সকল ভাই বোনেরা আড্ডা দিয়ে পার করবে বলে জানায়। অপু এই সুযোগে প্রতীককে ফোন করে বলে, কোথায় তুমি? বাড়ি বসে আছি, দিদির কথা খুব মনে পড়ছে। আচ্ছা শোনো, মন খারাপ করো না, আমি তোমাকে একটা দরকারি ফোন করছি। হ্যাঁ বল, শুনছি আমি। কি দরকার? আসলে প্রিয়াঙ্কা দিদির কিছু দরকারি জিনিসপত্র আমি ব্যাগে ভরে রেখেছিলাম। তাড়াহুড়োয় ব্যাগটা না আমি আনতে ভুলে গেছি। তুমি একটু কষ্ট করে ব্যাগটা নিয়ে আসবে? আচ্ছা আসছি আমি পৌঁছে তোকে কল করব। তুই বাড়ির বাইরে আসবি, আমি আজ বাড়ির ভিতরে আসবো না। আচ্ছা ঠিক আছে, তুমি এসে কল করো আমায়। আসছি আমি। অপু কলটা কেটে পিছনে ঘুরে দেখে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কাকে দেখে অপু কিছুটা ঘাবড়ে যায়। প্রিয়াঙ্কা অপুকে জিজ্ঞেস করে ওর আর প্রতীকের মাঝে কি চলছে। অপু ও প্রিয়াঙ্কাকে সব কিছু বলে দেয়। প্রিয়াঙ্কা অপুকে কিছু বলে না। প্রিয়াঙ্কা সোমের কাছে যায় আর বলে, একটু শোনেন, কিছু কথা ছিল। একটু কেন, আমি তো পুরোটাই তোমার। ওফ, আমি এখন মজা করছি না, কিছু দরকারি কথা আছে আপনার সাথে, বাইরে আসুন। সোম প্রিয়াঙ্কার পিছু পিছু বাইরে যায়। প্রিয়াঙ্কার ভাব দেখে মনে হচ্ছে না সে মজা করার মুডে আছে। তাই সোম আর কোনো দুষ্টুমি করলো না, মন দিয়ে প্রিয়াঙ্কার কথা শুনছে। অপু আর প্রতীক একে অপরকে ভালোবাসে, এই বিষয়টা আমি আগে জানতাম না, আজ একটু আগেই জেনেছি। আমি চাই না অপু আর প্রতীকের সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে ঝামেলার সৃষ্টি হোক। তোমাকে কে বলেছে অপু আর প্রতীকের সম্পর্কের জন্য ঝামেলা হবে? আমি জানি ওরা একে অপরে পছন্দ করে। আর আজকে এটা শুনে খুব খুশি হচ্ছি যে পাগল দুটো নিজেদের অনুভূতিগুলো বুঝতে পেরেছে। তোমার সাথে পরিচয় হওয়ার আগে প্রতীককে আমার ভালো লাগতো। আমি সবসময় অপুর জন্য ওর মতো একটা ছেলেই চেয়েছি। আপনি ওদের সম্পর্ক এত সহজে মেনে নিচ্ছেন? এখানে কঠিন কিছু তো দেখছি না। ওরা একে অপরকে ভালোবাসে, এটাই বেশি, আর এটা সবচেয়ে সহজ। তুমি এত ভেবো না। আমার বোনকে তোমার বাড়ির সব কাজ শিখিয়ে দেওয়া আর নিজের ছোট ভাইয়ের বউ হিসাবে মেনে নাও। একটা কথা বলবো? আমি তোমাকে সারাদিন সারা শুনতে পারবো। একটা না, তোমার মনে আরো পেটে যে এত কথা আছে বলে ফেলো, আমি শুনবো। খুব ভালোবাসি আপনাকে।
সোম প্রিয়াঙ্কাকে কিছু বলবে তখনই প্রতীক বাইরে নিয়ে বাড়ির বাইরে দাঁড়ায়। সোম আর প্রিয়াঙ্কা প্রতীককে দেখে ওর কাছে যায়। কি শালাবাবু, বোনকে খুব মিস করছো নাকি? আমার বোনকে সকলের সামনে থেকে বৈধভাবে তুলে নিয়ে এসে আবার আমাকে জিজ্ঞেস করছো আমি বোনকে মিস করছি কিনা। বলি, মিস করলে কি তুমি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দেবে? অসম্ভব, এটা কোনোদিনও সম্ভব না। এত যুদ্ধ করে বিয়ে করেছি তোর বোনকে তোকে ফিরিয়ে দিতে নাকি? কিন্তু হ্যাঁ, তোর বোনকে তোকে ফিরিয়ে দিতে না পারলেও আমি আমার বোনকে তোকে দিতে পারি। কি নিবি আমার বোনকে? সোমের সোজা সাপটা প্রস্তাব শুনে প্রিয়াঙ্কা চুপ করে দাঁড়িয়ে আছে। প্রতীক একবার প্রিয়াঙ্কার দিকে তাকায় তো আবার সোমের দিকে তাকায়। প্রতীকের এমন তাকানো দেখে সোম বলে, এমন এদিক ওদিক কি দেখছিস? তুই আমার সাথে কথা বল। নিবি আমার বোনকে নাকি অন্য কোনো ছেলের হাতে বোনকে তুলে দিব? কোনটা? তোমার বোনকে তোমার কাছ থেকে নিয়ে তোমাকে বোঝাবো বোন হারানোর কি কষ্ট, বোন দূরে গেলে কেমন লাগে। এখন এই ব্যাগটা ধরো দেখি, আমাকে যেতে হবে, আমি আসছি। কোথায় যাবি তুই? চুপচাপ বাইক পার্ক করে ভিতরে আয়। অপু তোর জন্য অপেক্ষা করছে। আর আপনি ব্যাগটা আমার কাছে দিন, আর এই গাধাটাকে সঙ্গে নিয়ে ভিতরে আসুন। কথাগুলো বলে প্রিয়াঙ্কা বাড়ির ভিতরে চলে গেল। সোম আর প্রতীক হাবলুর মতো দাঁড়িয়ে আছে। সোম আর প্রতীক হাবলুর মতো তাকিয়ে আছে। প্রতীক বাইক পার্ক করে সোমের পাশে দাঁড়ায়। সোম প্রতীকের কাঁধে হাত রেখে বলে, মাঝে মাঝে তোর বোনকে আমার রাক্ষসী ডাউনি আর শেওড়া গাছের পেতনি মনে হয়। তুই কি বলিস? আমার কাঁধে হাত রেখে আমার বোনকে এগুলো বলছো? তোমার সাহসের তারিফ না করে পারছি না, কিন্তু আমার বোনকে যা যা বলে ডেকেছো সবগুলোই ওর সাথে ভালো মানায়। যাও, আমার বোনকে ঠিক মতো চিনতে পেরেছো বলে তোমাকে আমি একটা টিট দিব। প্রতীকের কথা শেষ হতেই দুজনে হাসিতে ফেটে পড়ে। তারপর দুজনে বাড়ির ভিতরে চলে যায়। অপু প্রতীককে দেখে খুব খুশি হয়। সোম, প্রিয়াঙ্কা, অপু, প্রতীক আর সকল কাজিনরা মিলে সেদিন রাতে খুব জমিয়ে আড্ডা দেয়। পরদিন ছিল প্রিয়াঙ্কার বৌভাতের অনুষ্ঠান। সোম সকালে প্রিয়াঙ্কার ভাত কাপড়ের দায়িত্ব নেয়। রাতে শুরু হয় অনুষ্ঠান। ভালোই ধুমধাম করে বৌভাতের অনুষ্ঠান শেষ হয়। সোমের ঘরটা প্রতীক আর অপু মিলে খুব সুন্দর করে সাজিয়েছে। রাত 11:30 নাগাদ প্রিয়াঙ্কাকে ঘরে বসিয়ে রেখে আসে অপু। সোম প্রিয়াঙ্কার কাছে এসে বসে আর প্রিয়াঙ্কার হাতে হাত রেখে বলে, আজ থেকে নতুন পথে যাত্রা শুরু। তুমি আমাকে বিশ্বাস করো, সারা জীবন আমার হয়ে থেকে যেও। আপনাকে খুব ভালোবাসি। শুরু হলো সোম আর প্রিয়াঙ্কার নতুন জীবনের পথ চলা। 5 বছর পর গুটি গুটি পায়ে দৌড়েই সোমের গলা জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে সোমের কাছে নালিশ করছে প্রিয়ম। মামা, তোমার তেলে কি একটু বতা দাও তো। কেন? আমার ছেলে কি করেছে তোমাকে? তোমার তেলে আমার তুলে টান মেলেছে। ঠিক আছে, আমি আমার ছেলেকে এখনই বকে দিচ্ছি। তুমি এখন যাও, খেলো গিয়ে। আত্মা। সোমের কাছে নালিশ দিয়ে আবার খেলায় মনোযোগ দেয় প্রিয়ম। সোম আর প্রিয়াঙ্কার ছেলে অর্ক, বয়স 4 বছর। প্রতীক আর অপুর মেয়ে প্রিয়ম, বয়স 2.5 বছর। এই দুজন হচ্ছে ওদের প্রাণ ভোমরা। অর্ক আর প্রিয়ম সারা দিন দুজনে মারামারিতে মজে থাকে। ওদের দুজনের নালিশ শুনতে শুনতে প্রিয়াঙ্কা আর অপুর দিন পার হয়ে যায়। প্রিয়াঙ্কা আর সোমের বিয়ের 6 মাস পর অপু আর প্রতীকের বিয়ে হয়ে যায়। দেখতে দেখতে পার হয়ে যায় কতগুলো বছর। সুখ দুঃখ সবকিছু মিলিয়ে ভালোই চলছে ওদের জীবন। রাত প্রায় 9:30। সোম অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে সোজা চলে যায় প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা ব্যালকনিতে দাঁড়িয়ে চাঁদ দেখছিল। সোম পিছন থেকে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে প্রিয়াঙ্কার কাঁধে থুতনি রেখে প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করে, বউ, তুমি কি আমাকে এখনো সে আগের মতোই ভালোবাসো? সোম প্রায় সময় প্রিয়াঙ্কাকে এমন আজব আজব প্রশ্ন করে বিরক্ত করে, আর প্রিয়াঙ্কাও খুব বিরক্তি নিয়ে সোমকে উত্তর দেয়। প্রিয়াঙ্কার ফিলোসফি হচ্ছে, ভালোবাসা কখনোই পুরনো হয় না, বরং যত দিন যায় তত নতুন হয়, সুন্দর হয়। এবারও প্রিয়াঙ্কা খুব বিরক্ত হয়ে সোমকে বলে, সকল জিনিসে একটা এক্সপায়ার ডেট থাকে, বুঝলে? আপনার এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে, বুঝলে? উত্তর পেয়ে গেছেন, এখন যান এখান থেকে, আর আমাকে একটু শান্তিতে চাঁদ দেখতে নিন। দিন দিন বড় হচ্ছে আর যত সব ঢং বাড়ছে। আমি মাত্র এক বাচ্চার বাপ, আর তুমি আমাকে বুড়ো বলছো? তুমি জানো এখন অফিসের মেয়েরা আমাকে দেখার জন্য অতিথির কাকের মতো অপেক্ষায় থাকে। সেদিন একটা বিয়ের প্রপোজাল পেয়েছি। সোমের মুখে বিয়ের কথা শুনে প্রিয়াঙ্কা চাঁদ দেখা বাদ দিয়ে সোমের দিকে তাকায় আর দাঁতে দাঁত চেপে সোমকে বলে, কোন মেয়ে আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে? হ্যাঁ, নাম বলুন। ওকে তো আমি কেটে কোটি কোটি করে ফেলবো। ও সাহস কি করে হয় আমার বরের দিকে নজর দেওয়ার? আচ্ছা, নজর মেনে নিচ্ছি, কিন্তু ওর সাহস কি করে হয় আমার বরকে বিয়ের প্রস্তাব দেওয়ার?
সোম বুঝতে পারছে প্রিয়াঙ্কা মারাত্মক রেগে গেছে, তাই প্রিয়াঙ্কাকে শান্ত করতে বলে, বউ শান্ত হও, কেউ আমাকে বিয়ের প্রস্তাব দেয়নি, তোমাকে রাগানোর জন্য এমন বলেছি। সবাই জানে আমার মতো বুড়ো একটা সুন্দরী বউ আছে, আর এই বুড়ো তার সুন্দরী বউকে ছাড়া অন্য কাউকে চাই না। আমি আপনাকে আগের মতো ভালোবাসি না, আমি প্রতিদিন নতুন করে আপনার প্রেমে পড়ি। ভালোবাসা কখনোই পুরনো হয় না, বরং যত দিন যায় ভালোবাসা তত সুন্দর হয়। ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয়, আর আপনি হচ্ছেন আমার সেই সঠিক মানুষ। তাই আমি আপনাকে প্রতিদিন নতুন করে নতুন পদ্ধতিতে ভালোবাসি। প্রিয়াঙ্কার কথা শুনে সোম মুচকি হাসে। প্রিয়াঙ্কার কপালে চুমু খেয়ে প্রিয়াঙ্কার সাথে মিলে চন্দ্রবিলাস করে। সত্যি ভালোবাসা মারাত্মক সুন্দর যদি ভালোবাসার মানুষটা সঠিক হয়। বেঁচে থাকুক পৃথিবীর সেই সকল নিঃস্বার্থ ভালোবাসা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের জীবনে পবিত্র ভালোবাসার আগমন ঘটুক।